So officially this is our lecture 22 of microeconomics from BBA department. In today's class, we are going to talk about the consumer surplus and producer surplus. In last class, we get some ideas about what are they. That means what is consumer surplus and how we are going to calculate the consumer surplus. আজকে এটা নিয়ে আরো broadly আমরা আলোচনা করব এবং সেখান থেকে পরবর্তীতে দেখব যে how we can calculate the producer surplus and then হচ্ছে গিয়ে যে এটার মধ্যে justification argumentary একটা ব্যাপার আছে এবং সেই ক্ষেত্রে আমরা ফাইনালি যাব যে এখান থেকে কিভাবে বোথ সাইডে আমরা যে ওয়েলফেয়ার মানে ব্যালেন্সিং একটা সিচুয়েশন সেটা অ্যারাইজ হয় সেটাতে আমরা যাব। সো প্রথমে আমরা চলে যাই যে আমরা কোন চ্যাপ্টারে ছিলাম। we were in chapter 7 in our reference book, that is the book by Mankiw, sorry. So last class আমরা বলছিলাম যে কনজিউমার সারপ্লাস এটা ছিল যে হচ্ছে কি the difference between your willingness to pay and the market price, অর্থাৎ আপনি যে টাকাটা পে করতে যাচ্ছিলেন একটা প্রোডাক্ট পারচেজ করার জন্য, এটার সাথে আপনার হচ্ছে কি মার্কেট প্রাইস অর্থাৎ বাজারে প্রোডাক্টটা যেই দামে সেল হচ্ছে এটা যে ডিফারেন্সটা আমি পাচ্ছি এটাকে আমরা বলছি হচ্ছে কি কনজিউমার সারপ্লাস। এর পরবর্তীতে আমরা দেখেছিলাম যে কনজিউমার সারপ্লাস অ্যাকচুয়ালি ভ্যারিজ পারসন টু পারসন। এটার জন্য আমরা সেখান থেকে একটা এক্সাম্পল দেখেছিলাম এবং সেখান থেকে ক্যালকুলেশন করার চেষ্টা করেছিলাম। আমি বলেছিলাম যে লাস্ট ক্লাসে আসলে আমরা বেসিক আইডিয়া নিয়েছি, আজকে আমরা এটা একটু ড্র করেও দেখবো। তো এটার জন্য হচ্ছে গিয়ে সিম্পলি আমরা একটা আমাদের ডিমান্ড কার্ভ ড্র করছি। সো অ্যাজ উই নো যে আমরা যখন ডিমান্ড কার্ভ ড্র করি ইন ওয়াই এক্স এক্সিস আমরা যেটাকে শো করি সেটা হচ্ছে গিয়ে যে আপনার প্রাইস লেভেলটাকে শো, ওয়াই এক্সিস হচ্ছে আমরা কোয়ান্টিটিকে শো করি এবং হচ্ছে কি এক্স এক্সিসে আমরা ওয়াই এক্সিসে প্রাইসটাকে শো করি এন্ড এক্স এক্সিসে হচ্ছে কোয়ান্টিটিটাকে শো করি। সো দেন আমরা যদি একটা ডাউনওয়ার্ড স্লোপিং কিছু আঁকি সেটাকে আমরা সাধারণত ডাউনওয়ার্ড স্লোপিং কিছু আঁকলে সেটাকে আমরা সাধারণত ডিমান্ড কার্ভ বলে থাকি। সো হিয়ার আমি এটা ডিমান্ড কার্ভ ড্র করার চেষ্টা করেছিলাম, একটু প্রবলেম হচ্ছে। এখানে আমি হচ্ছে একটা ডিমান্ড কার্ভ ড্র করার চেষ্টা করছি। তো এখানে আমি একটা ডিমান্ড কার্ভ ড্র করছি আর ইন্ডিকেশন গুলো দিয়ে দিই। সো দিস ইজ এ ডিমান্ড কার্ভ, দিস ইজ এ ডিমান্ড কার্ভ বিকজ হচ্ছে কি এখানে আমরা যেটা দেখছিলাম যে ইটস এ ডাউনওয়ার্ড স্লোপিং থিং এন্ড ইন ওয়াই এক্সিস যেটা হচ্ছে যে আমরা প্রাইসটাকে দেখাচ্ছি, প্রাইস লেভেল যা ছিল সেটাকে দেখাচ্ছি এন্ড এক্স এক্সিস এ হচ্ছে কি আমরা কোয়ান্টিটিটাকে শো করছি, কোয়ান্টিটিটাকে শো করছি। সো আমি যখন একটা ডিমান্ড কার্ভ ড্র করব আমাকে মনে রাখতে হবে যে each point of a demand curve, ঠিক আছে? যেমন আমি এখানে একটা ডিমান্ড কার্ভ ড্র করেছি, আমি স্পটলাইট দিয়ে দেখাচ্ছি। এই যে ডিমান্ড কার্ভ যেটা ড্র করেছি যেটাকে আমি ডি দিয়ে বলছি, এটা সেটার নামও দেই, এটার নাম দিলাম হচ্ছে গিয়ে ডি। এই ডিমান্ড কার্ভের নাম হচ্ছে ক্যাপিটাল ডি। তো এই আমি যে এই যে ডিমান্ড কার্ভটা ড্র করে নিলাম, আমাকে মনে রাখতে হবে যে একটা ডিমান্ড কার্ভের প্রত্যেকটা পয়েন্ট আপনাকে যেটা দেখাবে যে ওই প্রোডাক্টটা পারচেস করার জন্য যে আপনার উইলিংনেস টু পে, অর্থাৎ ওইটুকু অ্যামাউন্ট পাওয়ার জন্য আপনি যে পরিমাণ টাকা প্রদান করতে ইচ্ছুক সেটার আসলে একটা ক্যালকুলেশন এখান থেকে পাওয়া পসিবল। ফর এক্সাম্পল এই যে যেখান থেকে স্টার্ট পয়েন্টটা হয়েছে এই পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি ইটস এ ভেরি হাই প্রাইস আছে। আমি প্রাইসটাও লিখি, ধরেন এখানে আমি ধরে নিলাম যে এই প্রাইসটা হচ্ছে গিয়ে সাপোজ 100 টাকা। তো 100 টাকাতে আপনার কোয়ান্টিটি আমি কি দেখতে পাচ্ছি একদম জিরো, অর্থাৎ 100 টাকা যখন প্রাইস তখন আপনি বলতে গেলে কিছুই কিনবেন না। দেন একটা লোয়ার পয়েন্টে আমি যদি আসি, আমি ধরে নিলাম যে এখন যেখানে স্পটলাইট নিচ্ছে সো এখানে কিন্তু প্রাইস একটু কমে গেছে, তো সেখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার কোয়ান্টিটিও কিন্তু সেটার সাথে যদি চিন্তা করতাম বাড়বে। মেইন কথা হচ্ছে কি এই যে ডিমান্ড কার্ভটা আমরা দেখছি এটা this each point of this demand curve will measure your willingness to pay for the product. সো এখানে আমি একটা লাইন দিয়েছি, এই লাইনটা বলতে আসলে কি বুঝাচ্ছি, এটা বলতে আসলে আমি আমার মার্কেট মানে ইকুইলিব্রিয়াম প্রাইস লেভেল যেটা ছিল সেটা বুঝাচ্ছি। আমি এখানে ধরে নিচ্ছি সাপোজ at 50 টাকা প্রাইস আমার এখানে কোয়ান্টিটি ছিল ধরেন 70 ইউনিটস। তো যখন 50 টাকা প্রাইস হচ্ছিল এবং সেখানে কোয়ান্টিটি আসতো হচ্ছে গিয়ে আমার 70 ইউনিটস, তো সেখানে জন্য হচ্ছে গিয়ে আমরা ইকুইলিব্রিয়ামে রিচ করি, অর্থাৎ ওয়্যার দ্য ডিমান্ড ইজ জাস্ট ইকুয়াল দ্য সাপ্লাই। এখন আপনি বলেন এখানে তো ম্যাডাম সাপ্লাই কার্ভ দেখি না, আমি সাপ্লাই কার্ভটা ড্র করে দিই আমার ডিমান্ডটা বোঝানোর জন্য।
তো মানে ডিমান্ডটা আমি এখানে বুঝবো তো, এখন মানে কনজিউমার সারপ্লাস বুঝবো তো, এই কারণে আমি এখন সাপ্লাইটা ড্র করে নিই। যখন সাপ্লাই মানে কনজিউমার সারপ্লাস আসবে, প্রোডিউসার সারপ্লাস আসবে, তখন আমি সাপ্লাইটাকে ড্র করে নিব। তো যেটা বলছিলাম যে ইচ পয়েন্ট অফ দিস ডিমান্ড কার্ভ আমার হচ্ছে গিয়ে এই ডিমান্ড কার্ভের প্রত্যেকটা পয়েন্টই হচ্ছে কি আমাকে যেটা দেখাবো যে ইউর উইলিংনেস টু পে ফর দা প্রোডাক্ট, আপনি কতটুকু পে করতে চান এই প্রোডাক্টটা পারচেস করার জন্য, সেটা হচ্ছে কি আপনাকে শো করবে। সো আমি এখন দেখলাম হচ্ছে কি, সাপোজ আমি যে এখানে আমার স্পটলাইটটা না আছে, সেখানে হচ্ছে $50 আমার মার্কেট প্রাইস ছিল, এবং এই প্রাইসে আপনি হচ্ছেন কি 70 ইউনিটস অফ প্রোডাক্ট পারচেস করতেছেন। তার মানে 50 টাকা দামে কিন্তু আপনার উইলিংনেস টু পে 70 টাকা। যদি আমি এই লোয়ার পয়েন্টে আসি, তাহলে আমার দেখা যায় যে প্রাইস আরো কমবে, তখন কিন্তু আপনার উইলিংনেস টু পে যেমন কমে যাচ্ছে, কিন্তু সেটার সাথে হচ্ছে কি আপনি কিন্তু বেশি বেশি করে প্রোডাক্ট কনজিউম করছেন। সো যেটা হয় যে যেহেতু প্রত্যেকটা পয়েন্টই আমার উইলিংনেস টু পে মেজার করে, এবং আমি যেটাকে বলছি মার্কেট প্রাইস তো ফিক্স, মার্কেট প্রাইস তো ভ্যারি করে না। মার্কেট প্রাইস যদি আমি জানি যে চালের কেজি যদি 50 টাকা, 50 টাকাই থাকবে, এটা আমার জন্য 50 টাকা, এটা কেয়ার জন্য 50 টাকা, বা এটা হচ্ছে গিয়ে জাহিদের জন্য 50 টাকা, এটা এমন না যে এটা ভ্যারি করবে পার্সেন্ট টু পার্সেন্ট। সো এই দুটোর মধ্যে যে ডিফারেন্সটা আমি পাবো, অর্থাৎ আমার যে মার্কেট প্রাইস এবং আমার উইলিংনেস টু পে, এই দুটো ডিফারেন্সটাকে আমরা বলছিলাম হচ্ছে গিয়ে আপনার কনজিউমার সারপ্লাস। আমি এটাকে কিভাবে কালার করে দেখাই, কালার করার বই নেই এখানে। আচ্ছা, সো এটাকে আমরা বলছিলাম হচ্ছে কি কনজিউমার সারপ্লাস। আমি এটাকে কালার, এই যে মানে সার্কেল দিয়ে দিয়ে দেখানোর চেষ্টা করছি যাতে বুঝতে পারেন। এই যে যে জায়গাটাকে আমি কালার করে ফেলছি, এটাকে আমি বলছি হচ্ছে কি আমার কনজিউমার সারপ্লাস, যেখানে আমার হচ্ছে গিয়ে আমার বিভিন্ন মানে আমি এই পুরো এরিয়াটাকে, এটাকে আমি কনজিউমার সারপ্লাস বলবো, এটাকে আমি একটা নাম দিয়ে দেখাচ্ছি। সো এখানে আমি যদি এটাকে বলি এই পয়েন্টটা ছিল ধরেন হচ্ছে কি যেখানে 50 টাকা প্রাইস ছিল, সেই পয়েন্টটাকে আমি ধরে নিলাম বি, এবং যেটা আমার ইকুইলিব্রিয়াম ছিল সেই পয়েন্টটাকে আমি ধরে নিলাম সি। সো হিয়ার এ বি সি, দিস ট্রায়াঙ্গেল ইজ দা ইকুইলিব্রিয়াম। মানে আমার এই যে ট্রায়াঙ্গেল যেটা পাচ্ছি, আমি সেটাকে আমি বলবো হচ্ছে গিয়ে আমার ইকুইলিব্রিয়াম প্রাইস, মানে সিটাকে আমি ইকুইলিব্রিয়াম প্রাইস বলছি, এবং এবিসি যে এরিয়াটাকে পাচ্ছি, এটাকে আমি আমার বলছি হচ্ছে কি সিএস, which means consumer surplus. সো এটার একটা এক্সাম্পল হিসেবে আসে কনজিউমার সারপ্লাসের বাংলা যেটাকে আমরা পাচ্ছিলাম, যে সেটা হচ্ছে গিয়ে যে ভোক্তার উদ্ধৃতি। এটা আমরা কিভাবে হিসেব করছিলাম, যে আমি ধরে নিয়েছিলাম যে ধরেন কাকে, জাহিদকে দিয়ে এক্সাম্পল দিয়েছেন, যে ধরেন জাহিদ উনি ইয়েলো থেকে টি শার্ট কিনতে যাবে, তো ওনার হচ্ছে উইলিংনেস টু পে, ইয়েলো থেকে একটা টি শার্ট কেনার জন্য ওনার উইলিংনেস টু পে ছিল হচ্ছে গিয়ে 1500 টাকা, যে উনি ঠিক করে নিয়েছে যে 50 টাকা মানে 1500 টাকা দাম হলেও সে কিন্তু প্রোডাক্টটা কিনবে। এখন উনি ইয়েলোতে গেলেন, ইয়েলোতে যাওয়ার পরে উনি ফাইন্ড আউট করলেন যে ইয়েলোতে গেলেন, এবং ইয়েলোতে যাওয়ার পর উনি ফাইন্ড আউট করলেন যে ওই প্রোডাক্টটার দাম হচ্ছে গিয়ে ইয়েলোতে একটা সেল চলছে, এবং সেখানে প্রোডাক্টের দাম হচ্ছে গিয়ে 1200 টাকা। সো 1200 টাকা সে উনি ওখানে দাম পেয়ে গেলেন। তাহলে এখন দেখেন আমি কি বলছেন, যে কনজিউমার সারপ্লাস সিএস মিন্স হচ্ছে গিয়ে ইউর উইলিংনেস টু পে মাইনাস দ্য মার্কেট প্রাইস। জাস্ট ডাব্লিউপি দিয়ে আমি উইলিংনেস টু পে বুঝাচ্ছি, এন্ড মার্কেট প্রাইস তো আমরা বুঝি। সো উইলিংনেস টু পে মাইনাস হচ্ছে কি মার্কেট প্রাইস। সো আমি তাহলে এখন যখন কনজিউমার সারপ্লাস হিসেব করতে যাব, তাহলে আমি দেখলাম যে আমি এখানে পেলাম হচ্ছে গিয়ে 1500 মাইনাস 1200, অর্থাৎ আমি এখানে কনজিউমার সারপ্লাস হিসেবে পেলাম হচ্ছে গিয়ে 300 টাকা। তো বিষয়টা যেটা আরো ক্লিয়ারলি যদি বলতে চাই, বিষয়টা হচ্ছে এরকম যে দেখা যায় যে আমরা কোনো প্রোডাক্ট কেনার আগে মনে মনে একটা দাম ঠিক করে যাই, যে এরকম দাম হলে আমরা প্রোডাক্টটা হয়তো কিনবো, বা যদি এর থেকে বেশি হয় আমি প্রোডাক্টটা কিনবো না। সো ওই জাহিদ উনি যেটা হয়েছিল, যে জাহিদ টি শার্টটা কেনার জন্য মনে মনে একটা দাম ঠিক করে গিয়েছিল 1500 টাকা, কিন্তু ইয়েলোতে যে ওখানে ফিক্সড প্রাইস, কিন্তু তারপর উনি দেখলো যে ওই টি শার্টটা উনি 1200 টাকা পেয়েছে। তখন কি জাহিদের মনে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন অ্যারাইজ হবে না, যে আমি প্রোডাক্টটা তো পাচ্ছি, প্লাস হচ্ছে গিয়ে কম দামে পাচ্ছি, একটা কিন্তু বড় ধরনের স্যাটিসফ্যাকশন অ্যারাইজ হবে। এই যে যে স্যাটিসফ্যাকশন, অর্থাৎ কনজিউমার প্রাইস লেভেল থেকে যে স্যাটিসফ্যাকশনটা পাচ্ছে, বা মনে মনে যেটা উদ্ধৃতি, অর্থাৎ উনি কিন্তু এমন না যে ওই 300 টাকা তার পকেটে চলে আসছে, এরকমও না বিষয়টা। ওনার বিষয়টা হচ্ছে এরকম যে উনি মনে মনে ভাবছে যে আমি 300 টাকা অতিরিক্ত আরো খরচ করতাম, এই টাকাটা আমি জিতছি, বা এই টাকাটা আমার লাগছে না। এই যে যে স্যাটিসফ্যাকশন,
এই জিনিসটাকে আমরা হচ্ছে গিয়ে কনজিউমার সারপ্লাস দিয়ে মেজার করে থাকি, এবং এই জিনিসটা আমাদের মধ্যে সবসময় কাজ করে। যখন এটা নেগেটিভ হবে এই তখন সেট কি এটাকে আমরা কনজিউমার সাপ্লায়ার বলতে পারবো না? হ্যাঁ, অবশ্যই বলতে পারবেন। এই বিষয়টা আমাদের মধ্যে সবসময় কাজ করে। যেমন ধরেন যে জাহিদের জন্য এটা উল্টো হতো। ধরেন জাহিদের এক্সপেকটেশন ছিল যে ইয়েলোতে টি শার্টের দাম হবে 1000 টাকা, উনি যাই খুঁজে পেল এটা 1200 টাকা। তাহলে কি হলো, 200 টাকা মনে হলো না যেহেতু। এবং তখন কিন্তু যখন ইনি পেমেন্ট করবে, আমাদের এরকম হয় না অনেক সময় আমরা পেমেন্ট করার সময় যে দূর এই জিনিসটার দাম হচ্ছে গিয়ে আর একটু কম হওয়া উচিত ছিল, বেশি দাম দিয়ে দিচ্ছি, এরকম হয় না? তখন বুঝবো যে আমরা কনজিউমার সারপ্লাস নেগেটিভ। সো মেইনলি আমরা কনজিউমার সারপ্লাস ক্যালকুলেট করি হচ্ছে দ্য এরিয়া বিটুইন দ্য ডিমান্ড কার্ভ অ্যান্ড আপনার যেটাকে বলছিলাম যে দ্য এরিয়া বিটুইন দ্য ডিমান্ড কার্ভ অ্যান্ড সরি কি করলাম, একটা বিষয় ইরেজ করতে চাই, এটা ইরেজ করে দিলাম। আচ্ছা, সো অ্যাকচুয়ালি কনজিউমার সারপ্লাসটাকে আমরা যেটা দিয়ে মেজার করি সেটা হচ্ছে কি দ্য এরিয়া বিটুইন দ্য ডিমান্ড কার্ভ অ্যান্ড হচ্ছে গিয়ে আপনার আপনার মার্কেট প্রাইস। তো এই দুটোর মধ্যে যে ডিফারেন্সটা থাকে সেটাই হচ্ছে গিয়ে আমরা সেখান থেকে আমরা সাধারণত কনজিউমার সারপ্লাস মেজার করে আনি। জি সাইফ বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো ম্যাম। জি ম্যাম আকিব আমাকে মেসেজ করতেছে আপনি ওকে নাকি পারমিট দিচ্ছেন না। কিসে পারমিট দিচ্ছি না? ওয়েটিং রুম ম্যাম এনেবল করা। আমি আপনি নাকি 12টা, আমাকে গেটের বাইরে দাঁড় করে রাখছেন। হ্যাঁ 12টার পরে ম্যাম যারা গেটটা জয়েন একটু করবে, খুলে দেন ম্যাম। 12টার পরে যারা জয়েন করে তাদের কাউকে আমি একসেপ্ট করব না, আচ্ছা এই ম্যাম, ওর কারণে ওর হচ্ছে প্রেজেন্টেশন ছিল আমার সাথেই ছিল ম্যাম। কম্পারেটিভ গভর্নমেন্টের প্রেজেন্টেশন ছিল আমার গ্রুপে ছিল। এই জন্য আমি কিন্তু এনেবল রুম হচ্ছে ওয়েটিং রুমটা কিন্তু আমার ইয়া ছিল, ক্লোজ করা ছিল। সো কিছু দরকার? আচ্ছা ম্যাম, আমাদের একসাথে প্রেজেন্টেশন ছিল তো প্রেজেন্টেশনটা আপনার ইচ্ছা যা খুশি তাই দেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আপনার যা ইচ্ছা তাই দেন। আচ্ছা, আমার হচ্ছে কি আমি 11:35 ক্লাস স্টার্ট করেছি, তখন ওয়েটিং রুমটা একবার ক্লোজ করে দিয়েছি। করার পর আমি যেটা করেছি সেটা হচ্ছে গিয়ে 12টার দিকে আমার একটা টাইমিং থাকে, আমি ক্লাসও যেটা করি সো সেখানে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে কি তখন এটা ক্লোজ করে দিই। সো এই ক্লাসে আমি যেটা করি ওয়েটিং রুমটা ক্লোজ করে দিই, মানে ওয়েটিং রুমটা আবার এনাবল করে দিই। সো এখন আর আমার ক্লাসে কেউ ঢুকতে পারবে না। আচ্ছা, সো আচ্ছা ফাতিন নূর কিয়া হচ্ছেন আমার একটা কমেন্ট করেছিলেন, আমি ওটা নিয়ে অ্যান্সার করব। হুম, সেটা হচ্ছে কি ক্লাস শেষে এক্সটার্নালিটিজ এর উপরে ওনার একটা প্রশ্ন ছিল, তো আমি এটা হয়তো বা আমি একটু ক্লাস শেষে যাব, যেহেতু এটা আমাদের ক্লাসের টপিকের বাহিরে, তবে আমি এটা নিয়ে আলোচনা করবো, ডোন্ট ওয়ারি। আচ্ছা, ওয়েটিং রুমে আছেন না? আচ্ছা, লেট মি চেক ওয়েটিং রুমে কে কে আছেন। আর তার সাথে কে কে ছিল সাইফ? ম্যাম আমার সাথে মনির ছিল, রাসেল ছিল, এরপর হচ্ছে আকিব ছিল, হুম, হাকিম ছিল, শরীফ ছিল। আবরার জারিফ আপন, উনি এখন হাকিম জয়েন শরীফ তো করেছে। ম্যামের না, ওনার অনেক আগেই শেষ হয়ে গেছিল প্রেজেন্টেশন। আবরার জারিফ আপন, উনি উনি এখন কেন জয়েন করলো তাহলে? ওনার মানে 11টার মধ্যে শেষ হয়ে গেছিল, সেটা ম্যাম আপনি জিজ্ঞাসা করেন। ম্যাম ম্যাম আসলে হইছে ম্যাম, অনেকক্ষণ ক্লাস নিছিল তো কম্পারেটিভ গভর্নমেন্ট, মানে আমরা আমাদের প্রেজেন্টেশনের সময় ও ছিল কিনা সেটা বলতে পারি না, বাট আমাদেরটা কন্টিনিউ করেছিল ম্যাম, প্রায় হচ্ছে অনেকক্ষণ পর্যন্ত কন্টিনিউ করছিল। ওকে, ঠিক আছে। আকিব, আপনি কেন লেট? ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম প্রেজেন্টেশন দিতেছিলাম ম্যাম। আপনি 12টা পর্যন্ত প্রেজেন্টেশন দিলেন? জি ম্যাম। না, আরো অনেক আগে থেকে বসে আছি তো ম্যাম। আমি 12টার সময় ওয়েটিং রুম এনাবল করেছি, আবার এর আগ পর্যন্ত আমার ওয়েটিং রুম অফ ছিল। জি ম্যাম। তার মানে আপনি 12টার পরে ঢুকেছেন, এই জন্য হচ্ছে না আপনি না মিস, জয়েন আমি করতে পারেন। ওয়েটিং রুমে মানে ওয়েটিং সিরিয়ালে রুম, বসেছিলাম, মানে ওই তো গেটের বাইরে ছিলাম। আপনি ওয়েটিং রুমেই আপনি 12টার পরে জয়েন করেছেন। আচ্ছা, আরেকজন আছেন আবরার জারিফ আপন, আপনি ম্যাম কেন? আমাদের প্রেজেন্টেশন ছিল ম্যাম, এই কারণে দেরি হয়ে গেছে। আপনারও কি প্রেজেন্টেশন 12টা পর্যন্ত ছিল? ম্যাম আমার প্রেজেন্টেশন শেষ হয়েছে 11:30টার পর, 11টার পর, বাট ম্যাম ক্লাস শেষ করেনি, ম্যাম ক্লাসে ছিলাম, এই কারণে লিভ নেনি। ম্যাম ক্লাস শেষ করছে, তারপর আপনার ক্লাসে জয়েন করছি, এরপর আমি এতক্ষণ ধরে ওয়েটিং এ ছিলাম 10 মিনিট ধরে। 10 মিনিট না, আমি আমার ওয়েটিং রুম অন করেছি 12টার পরে। ম্যাম আমি 12টা 2 থেকে জয়েন করছি, 12টা, হ্যাঁ এরকম। বিশ্বাস করেন ম্যাম, বিশ্বাস করেন অনেকক্ষণ ধরে ওয়েট করছি। আপনারা যদি আমাকে এই ব্যাপারে মিসআন্ডারস্ট্যান্ড করেন, আমি আই এম সরি টু সে আই এম ভেরি গুড অ্যাট টেকনোলজি।
ম্যাম মিসআন্ডারস্ট্যান্ড না ম্যাম, না 12টা না না দিনে না জয়েন। আমি যেটা বলছি না, আমি এটা সবার উদ্দেশ্যে বলছি, আমি কাউকে স্পেসিফিকলি বলছি না, কাউকে এইটাও বলে দিলাম, কারোর উদ্দেশ্যেই বলছি না, সবার উদ্দেশ্যে একটা কথা। আমার অনলাইন ক্লাসে এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, যে আমি এই জিনিসগুলো খুব ভালো বুঝি, টেকনোলজিক্যাল লুপহোল, টেকনোলজি টেকনোলজি নিয়ে যে যে বিষয়গুলো আছে, যে সবকিছু আমি খুব ভালো মতো আমার নখদর্পণে। তো আমার ক্লাসে যখন এই ধরনের ইনফরমেশন দিবেন, তো সবার উদ্দেশ্যে, যে আমার এই সমস্যা ছিল, ওই সমস্যা, নেটওয়ার্ক, ইভেন যে অনেকে বলে না আমি শুনতে পাচ্ছি না, আমি কিন্তু দেখতে পাচ্ছি তার নেটওয়ার্ক একদম পারফেক্ট আছে, সে জাস্ট ইচ্ছা করে এখন আমার সাথে কথা বলবে না বা ক্লাসেই নেই, তখন হচ্ছে সে বলে যে নেটওয়ার্কের প্রবলেম। এগুলো সব আমি বুঝতে পারি, সব ম্যাম বুঝতে পারি। আমাদেরকে ক্লাস একদিন লেট হয়তো করে রাখছিল তো কারণে ওদের লেট হয়ে। ছিল, আমিও 11:45 পর্যন্ত ওই ক্লাসে ছিলাম, আপনার ক্লাস শুরু হতে আমি ওটা লেফট নিয়ে ম্যাম চলে লেট আসছি। করছে না আমাদেরকে না না ছাড়তে। আমি আজকের ক্লাসে কথা বলছি না, আমি আপনাদেরকে যদি কখনো সুযোগ হয় একদিন অফলাইন ক্লাসে দেখাবো যে এগুলা না বের করা যায়, আপনারা তখন দেখবেন যে একটা স্টুডেন্ট ফুল নেটওয়ার্কে আছে, হয়তো জয়েন করেছে, কথা বলছে না, তখন আমার এখান থেকে শো করে যে ওর কতটুকু নেটওয়ার্ক পার্সেন্টেজ আছে, ও কনসেন্ট্রেশন নেটওয়ার্ক কতটুকু। স্ট্রেনটা দেখা যায় ম্যাম, হ্যাঁ 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 এগুলো সব দেখা নেটওয়ার্ক যায়। স্ট্রেনটা দেখা সো যায়। এখন আপনি যদি বলেন আমার নেটওয়ার্ক নাই ম্যাডাম, আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না, এটা যদি আপনি মিথ্যাও বলেন, এটা ইভেন আপনার মানে অডিও কানেকশন আছে কিনা, ভিডিও আপনার ল্যাপটপে ভিডিও কানেকশন আছে কিনা, অডিও কানেকশন আছে কিনা, বা যে মোবাইল ডিভাইস সব কিছু, মানে জুমের এইটাই সুবিধা যেটা গুগল মিটে নাই, এগুলো সব সব আমি এখান থেকে দেখতে পাচ্ছি, মেইন কথা আমি দেখতেই পাচ্ছি। সো এই জন্য আমি বলছি, কারণ আজকে আমার ক্লাসে জয়েন করেছেন যারা যারা, এদের মধ্যে অডিও কানেকশন মানে ভিডিও কানেকশন কার নাই, আমি শুধু সেটা দেখে বলি, কারণ নেই, এমন কেউ নেই যে যার হচ্ছে ওয়েবক্যাম নাই, মানে আমি চাইলেই তাকে এখন ভিডিওতে আমি দেখতে পাবো, এরকম সবাই এখন পর্যন্ত জি যারা ম্যাম, যারা আছেন এটা সবারই এই সুবিধা পার্টিসিপেন্টস আছে। ভিডিওটা সাইন দেখায় না যদি ভিডিও ক্যামেরা না হ্যাঁ থাকে। হ্যাঁ সেটাই। আবার হচ্ছে কি পার্টিসিপেন্টের পাশে পার্সেন্টেজ আসে একটা সময়, যে ওটা আপনার নেটওয়ার্ক মানে নেটওয়ার্কটা ফাইন্ড আউট করা যায় যে নেটওয়ার্কের কি অবস্থা, এটা হচ্ছে যারা বেসিক ভার্সন ইউজ করেন তাদের আসবে না, আমরা যারা প্রিমিয়াম ভার্সনটা ইউজ করি পেইড ভার্সন, তারা এই সুবিধাগুলো পায়। তো আরো অনেক বেনিফিট ফ্যাসিলিটিস আছে, যে আমার কথাটা এটা ছিল যে যদি আপনি মনে করেন, এটা অন্য টিচারের ক্লাসে বলে আপনি পার পেতে পারবেন, কিন্তু এই ধরনের লুপহোলস গুলো আমি খুব ভালো জানি, এই জন্য আমি ইউনিভার্সিটি থেকে একটা জিনিস সিলেক্ট হয়েছে, যেটা হচ্ছে মাস্টার ট্রেনার, যে ফ্যাকাল্টি মেম্বার অন্য ফ্যাকাল্টি মেম্বারদের ট্রেন আপ করবে অ্যাবাউট দ্য অনলাইন ক্লাসে, অনলাইন ক্লাস বিজনেস থেকে একমাত্র সিলেক্ট এটা আমি হয়েছি। কংগ্রাচুলেশন ম্যাম। এটা কংগ্রাচুলেশন ম্যাম। কংগ্রাচুলেশন বলার কিছু নাই, বাট এবার এটা আমি সিলেক্ট হয়েছে, সো আমি বিজনেসে মানে আমি দ্যাট মিন্স আমার সেই এক্সপার্টিস আছে, এবং এটা কিন্তু সিলেকশন কি অন্য কেউ করেন, এটা হায়ার অথরিটি থেকে সিলেক্ট হয়েছে গ্রিনের। তো সেখান থেকে তারা আমাকে ফাইন্ড আউট করেছে যে আমি এই কাজগুলো ভালো বুঝি বা আমি পারি, সেই জন্য আসছে। আমি এই জন্যই বললাম যে আমার ক্লাসে এই সব বলার আগে একটু চিন্তা করে বলবেন যে ম্যাডাম এগুলা আমার থেকে ভালো বুঝে। ওকে, সো চলে যাই, তাহলে আমরা যেটা বুঝলাম যে কনজিউমার সারপ্লাস হচ্ছে কি দ্য ডিফারেন্স বিটুইন ইওর উইলিংনেস টু পে এন্ড দ্য মার্কেট প্রাইস। সো কনজিউমার সারপ্লাস মে বি পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। পজিটিভ কখন যখন হবে, যে যখন আপনার উইলিংনেস টু পেটা অনেক হাই ছিল বাট আপনি তার থেকে কম প্রাইস পে করে প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন, দেন দ্য কনজিউমার সারপ্লাস ইজ পজিটিভ। and if you have to pay more than your willingness to pay then it's negative। যেমন আমি জাহিদকে দিয়ে একটা এক্সাম্পল দিচ্ছিলাম, সো জাহিদ মনে মনে ঠিক করে গিয়েছিল যে সে একটা প্রোডাক্ট কিনবে, ইয়োলো থেকে একটা টি শার্ট কিনবে, সেটার জন্য তার উইলিংনেস টু পে ছিল হচ্ছে 1500 টাকা, এবং সে যে ইয়োলোতে যে ফাইন্ড আউট করলো দ্য প্রাইস অফ দ্য প্রোডাক্ট ইজ 1200 টাকা। সো সে এখানে 300 টাকা মনে মনে লাভ করলো, এই টাকাটা যে এমন আছে তার হাতে 300 টাকা বেঁচে গেল, এরকম হলো যে সে মনে মনে চিন্তা করলো যে তার এই বেনিফিটসটা মানে সে এই টাকাটা পরিমাণ টাকা তাকে খরচ করতে হবে না, এই যে মেন্টাল স্যাটিসফ্যাকশন, এটাকে আমরা বলছি হচ্ছে কি, এটা একটা মানিটা আমি হিসাব করছি এবং সেটাকে আমরা কনজিউমার সারপ্লাস বলছি। তো দেখি আমাদের বইয়ে কি বলছে, আমরা যে লাস্ট ক্লাসে বই থেকেই পড়ছিলাম, আমি যে ছবিটা আঁকলাম এটা কিন্তু এঁকে ফেলেন সবাই, আবার আমি শেয়ার করব তখন দেখে নিন। সো আমরা বইয়ে কি দেখছিলাম, বইয়ে দেখছিলাম হচ্ছে গিয়ে একই কথাই কিন্তু বলেছে যে কনজিউমার সারপ্লাস কিন্তু এটাই, যে দ্য ডিফারেন্স বিটুইন ইওর উইলিংনেস টু পে এন্ড অ্যাবিলিটি টু বাই, এই দুটার মধ্যে যে ডিফারেন্সটা আছে সেটাকে আমরা কিন্তু বলছিলাম হচ্ছে গিয়ে কনজিউমার সারপ্লাস। পরবর্তীতে আমরা দেখেছিলাম যে উইলিংনেস টু পে ইজ ভ্যারিজ পার্সন টু পার্সন, দেখা যাচ্ছে যে আমরা 4 জন পার্সন নিয়ে কথা বলছিলাম একটা কেসে, তো সেখানে দেখেছিলাম যে জন নামে যে পার্সন ছিল তার হয়তো উইলিংনেস টু পেটা সবচেয়ে হাই ছিল, এবং হচ্ছে গিয়ে সেখানে পল নামে আরেকজন পার্সন ছিল তার আরেকটু কম, বা জর্জ ছিল তার আরেকটু কম, দেন রিঙ্গো তার হচ্ছে গিয়ে উইলিংনেস টু পে সবচেয়ে পুয়ার, এভাবে কিন্তু বিষয়টা দেখতে পেলাম। এবং পরবর্তীতে আমরা উইলিংনেস টু পে ওয়াইজ যখন সরি
সো উইলিংনেস টু পে ওয়াইজ যখন হচ্ছে কি আমরা কার্ভটাকে ড্র করার চেষ্টা করি, ডিমান্ড কার্ভটা স্পেসিফিক পার্সনের জন্য এরকম একটা হচ্ছে কি প্যারালাল লাইন, সরি ভার্টিক্যাল লাইন এন্ড প্যারালাল লাইন, এইভাবে হচ্ছে গিয়ে আমরা কিছু হচ্ছে গিয়ে আপনার ইয়া পেলাম, ডিমান্ড কার্ভ পেলাম। এটা বোঝার ওরকম ওরকম স্পেসিফিক কিছু নেই, জাস্ট এখানে বোঝানোর চেষ্টা করছে যে এই যে ফার্স্ট যে আমরা হরাইজন্টাল লাইন দেখতে পাচ্ছি টু দা আমার যে এক্স অ্যাক্সিস এর সাথে, সেটা জনের উইলিংনেস টু পে। সেকেন্ড যে হরাইজন্টাল লাইন দেখতে পাচ্ছি সেটা পলের উইলিংনেস টু পে। দেন দ্য থার্ড ওয়ান ইজ জর্জ এন্ড দ্য ফোর্থ ওয়ান ইজ রিঙ্গো। এভাবে যদি আমি বিভিন্ন পার্সনের উইলিংনেস টু পেটাকে জয়েন করে ফেলি, তখন আমি ফাইনালি যে কার্ভটা পাবো সেটাই হচ্ছে গিয়ে আমার কনজিউমার সারপ্লাস। সো এখানে আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছি যে এই যে আমাদের একটা ডাউনওয়ার্ড স্লোপিং ডিমান্ড কার্ভ আঁকা হয়েছে, এবং এটার প্রত্যেকটা পয়েন্ট আমাকে উইলিংনেস টু পে শো করবে, এন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য ডিমান্ড কার্ভ এন্ড দ্য মার্কেট প্রাইস, এই যে ব্লু এরিয়া যেটা দেখতে পাচ্ছি, দ্যাটস মাই কনজিউমার সারপ্লাস। এন্ড এই কনজিউমার সারপ্লাসটা হচ্ছে কি এট দ্য প্রাইস লেভেল পি। এখানে যখন আমার কনজিউমার সারপ্লাস মানে যখন হচ্ছে কি প্রাইস লেভেলটা ধরেন আমার মার্কেট প্রাইসটা বা ইকুইলিব্রিয়াম প্রাইসটা যখন P1 পেয়েছিলাম, তখন আমার কনজিউমার সারপ্লাস ABC এরিয়া ছিল। এবার আসি যে ম্যাডাম কোনো কারণে কি কনজিউমার সারপ্লাস বাড়তে পারে বা কমতে পারে, এরকম কি হতে পারে? হ্যাঁ, এটা হতে পারে। এখন আমরা সেটাই দেখব। So now we're going to find out how the consumer surplus is affected by the change in price. as a figure 3 তে যে কোশ্চেনটা বলা যে how the price affect the consumer surplus, এই বিষয়টা সম্পর্কে আমরা জানবো। So allow me some time. Again, I will share the whiteboard with you. সো আমরা এখানে যেটা এঁকেছিলাম যে তাহলে আমাদের সেই হিসেব মতে আমরা যেটা হচ্ছে কি এখন পর্যন্ত দেখলাম, সো এই হিসেব মতে এখন পর্যন্ত কিন্তু এই যে এবিসি যে ট্রায়াঙ্গেল এরিয়া আমরা যেটাকে দেখতে পাচ্ছি, দিস ইজ আওয়ার কনজিউমার সারপ্লাস। ইজ ইট? এটাই হওয়া উচিত না যে আমি যেখানে ধরুন আমি একটু স্ট্যাম্প করে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা, ধরুন আমি অ্যারো দিয়ে দেখাচ্ছি, এই যে যে এবিসি এরিয়াটা দেখতে পাচ্ছি এটাই কিন্তু আমার এখন কনজিউমার সারপ্লাস, যেহেতু এটাই হচ্ছে আমার ডিমান্ড কার্ভ এবং প্রাইস লেভেলের সাথে ডিফারেন্স। এখন ধরেন ফর সাম রিজন গভর্নমেন্ট কি করলো, গভর্নমেন্ট এখানে ইন্টারভেনশন করলো, গভর্নমেন্ট বললো যে আমি প্রাইস লেভেল এত চাই না, প্রাইস লেভেল একটু কমাই দিব। তো প্রাইস লেভেল কমানোর জন্য গভর্নমেন্ট কি করলো, আগে ছিল হচ্ছে 50 টাকা প্রাইস ছিল, 50 টাকা প্রাইস থেকে গভর্নমেন্ট নিজে প্রাইসটা কমাই দিল, ধরেন এটাকে 40 টাকাতে নিয়ে আসলো। তো প্রাইস কমে গেলে কি হবে, অবভিয়াসলি আমরা আমাদের ডিমান্ডও বেড়েছে, আমাদের ডিমান্ডও বেড়েছে, এটাও হয়েছে। সো গভর্নমেন্ট করলো কি প্রাইস কমিয়ে দিয়ে 50 থেকে 40 টাকাতে নিয়ে গেল। ফর দ্যাট রিজন আগে ধরেন হচ্ছে কি আমার কোয়ান্টিটি ডিমান্ড ছিল 60 ইউনিট, সেখান থেকে কোয়ান্টিটি ডিমান্ড বেড়ে 70 ইউনিটসে চলে গেল। সো এখন আমার কনজিউমার সারপ্লাস এর কি হবে? তো দেখেন যখন প্রাইস লেভেল কমে যায় অবধারিতভাবে কনজিউমার সারপ্লাসটা বেড়ে যায়। আগে কনজিউমার সারপ্লাস ছিল অর্থাৎ ইনিশিয়াল কনজিউমার সারপ্লাসটা আমার এখানে ছিল এবিসি, যখন প্রাইস লেভেলটা কমে গেল তার মানে হচ্ছে কি আমার দেখেন তো দ্য ডিফারেন্স বিটুইন দ্য ডিমান্ড কার্ভ এন্ড আমি এখন স্টার দিয়ে দেখাচ্ছি, দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্রাইস লেভেল এখন বাড়লো না, যে স্টার এরিয়া যেটাকে আমি দেখাচ্ছি স্টার করে দিচ্ছি, এতটুকু কি আমার ইনিশিয়াল কনজিউমার সারপ্লাসের সাথে যোগ হয়ে গেল না? বুঝতে পারছি না। আচ্ছা আবারও বলছি, মানে আমার যখন প্রাইস লেভেলটা আমি একটু কমিয়ে দিলাম, গভর্নমেন্ট বললো প্রাইস লেভেল কমবে, প্রাইস লেভেল যদি কমে আমার কনজিউমার সারপ্লাস এর ক্ষেত্রে আমার আন্ডারস্ট্যান্ডিং কি, দ্য ডিফারেন্স বিটুইন প্রাইস মানে মার্কেট প্রাইস আর ডিমান্ড কার্ভ। তাহলে এই ডিমান্ড ডাউনওয়ার্ড স্লোপিং ডিমান্ড কার্ভ তো আমার আছে, ডাউনওয়ার্ড স্লোপিং ডিমান্ড কার্ভের সাথে আমি দেখলাম প্রাইস লেভেল কম, তাহলে কি আমার নতুন করে তাহলে এখন ডিমান্ড কার্ভ মানে নতুন করে কনজিউমার সারপ্লাস কি হবে? সাপোজ আমি এই পয়েন্টটাকে ধরলাম হচ্ছে কি ই, আর এই যে নতুন যে স্টার্টআপ পয়েন্ট এটাকে পেলাম এফ, তাহলে আমার ইনিশিয়াল যে কনজিউমার সারপ্লাস ছিল, ইনিশিয়াল কনজিউমার সারপ্লাস সিএস দিয়ে আমরা কনজিউমার সারপ্লাস বলছি, ইনিশিয়াল যে কনজিউমার সারপ্লাস ছিল সেটা ছিল হচ্ছে কি এবিসি, দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রাইস লেভেল এন্ড দ্য ডিমান্ড কার্ভ। আর আমি যে নিউ সিএস যেটা পেলাম, যে এই যে গভর্নমেন্ট যখন প্রাইস লেভেলটাকে চেঞ্জ করে দিল, কমাই দিল, তখন কিন্তু আমি নতুন করে দেখলাম যে এখন তাহলে আমার যে কনজিউমার সারপ্লাস আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে এ ই এফ। ঠিক আছে, নতুন করে আমার কিন্তু এখানে কনজিউমার সারপ্লাসটা এখানে আসলো। আবারও বুঝাচ্ছি, তাহলে আমরা যখন হচ্ছে
প্রাইস লেভেল যদি আমি চেঞ্জ করি, কমাই, সেক্ষেত্রে কিন্তু মানে গভর্নমেন্ট যদি কোনো কারণে ইকুইলিব্রিয়ামের নিচে প্রাইস লেভেল সেট করে দেয়, সেক্ষেত্রে কিন্তু কনজিউমার সারপ্লাসটা আমার বড় হবে, অর্থাৎ আগে যা ছিল তার থেকে কিন্তু এরিয়াটা বড় হয়ে আসবে। ঠিক আছে, এটুকু কি বুঝতে পারছেন? এরিয়াটা একটু বড় হয়েছে। কেউ কথা না বললে কিন্তু আমি বুঝবো না যে আপনি বুঝতে জি ম্যাম, পারছেন বুঝতে কিনা। পেরেছি। আচ্ছা, এবার হচ্ছে কি তাহলে চলে যায়। কোয়ান্টিটি বেড়ে যাবে না মিস? হ্যাঁ, সরকার যদি কোয়ান্টিটি মানে গভর্নমেন্ট তো ওটাই চাচ্ছিল যে কনজাম্পশনটা একটু বাড়ুক, সেই কারণেই কিন্তু সেই কাজটা করলো। এবার আমরা একটু দেখি যে গভর্নমেন্ট কোনো কারণে প্রাইস লেভেলটা বাড়িয়ে দিল। ধরেন গভর্নমেন্ট বললো যে না, এত কম প্রাইস লেভেলে 40 টাকায় হবে না, প্রাইস লেভেল বেড়ে 60 টাকা করে দিল। সো গভর্নমেন্ট প্রাইস লেভেলটা বাড়াই দিল। আমি সেটাকে এখন ব্লু কালারের একটা অ্যারো দিয়ে ড্র করছি। হ্যাঁ, যখন প্রাইস লেভেল বেড়ে গেল তখন অবভিয়াসলি আমার ডিমান্ড কমে আসবে, সেটা ঠিক আছে, কোয়ান্টিটি ডিমান্ডও এখানে কমে যাচ্ছে। ঠিক আছে, তো আমি ধরে নিলাম যে এখন গভর্নমেন্ট প্রাইসটা ধরলো হচ্ছে গিয়ে 60 টাকা, এবং সেটার জন্য কোয়ান্টিটি ডিমান্ড কমে আমার হয়ে গেল হচ্ছে 30 ইউনিটস অফ প্রোডাক্ট। তো এখন তাহলে আমার কনজিউমার সারপ্লাস কি হবে? তাহলে এখন ধরেন এটাকে আমি কি দিয়ে দেখাবো, এটাকে ধরেন ক্রস সাইন দিয়ে দেখাচ্ছি। তাহলে এখন দেখেন যে যে জায়গাটাকে আমি ক্রস সাইন দিয়ে মার্ক করছি, এইটুকু এরিয়া কি আমার নিউ কনজিউমার সারপ্লাস হওয়া উচিত না? ম্যাম ওইটা নিউ তো হবে না, ওইটা এক্সিস্টেড ছিল তারপর এক্সিস্টেড, বাদ হ্যাঁ, সেটাকে বাদ মানে দিলাম। মানে মেইন কথা হচ্ছে কি প্রাইসের চেঞ্জের কারণে যেটা আসে, এই জন্য আমি বলছি নিউ। ঠিক ও আছে, আচ্ছা, জি ম্যাম। প্রাইসের চেঞ্জের কারণে আমার কনজিউমার সারপ্লাস নতুন করে যেটা হলো। সো মেইন কথা তাহলে আমরা এখান থেকে যেটা আমি বোঝাতে চাচ্ছিলাম যে যখন আমি প্রাইসের চেঞ্জেস আনবো, which means there will be a changes in consumer surplus. If the price falls below than the equilibrium price, so the area of consumer surplus will increase. or আরো বাংলা সোজাসুজি বাংলায় যদি বলি, আপনি এমনি বেশি টাকা পে করতে যাচ্ছেন, সেই তুলনায় তার মার্কেট প্রাইস আরো কমে গেল, তাহলে কি আপনার মনে মনে লাভ আরো বেশি বেড়ে গেল না? সেটা হবে। ঠিক একইভাবে যদি আপনি প্রাইস লেভেল বেড়ে যায়, তখন যেটা হবে যে উল্টো হবে, তখন কিন্তু আপনার লাভটা অনেকাংশেই কমে আসবে, তখন দেখা যাবে যে কনজিউমার সারপ্লাসটা কমে যাচ্ছে। আচ্ছা ম্যাম, এখানে হ্যাঁ, আপনি বলেছিলেন নরমাল গুড আর ইনফেরিয়র গুডস এর ভিতরে যে একটা তফাৎ আছে, যে প্রাইস সাথে ডিফারেন্স ক্রিয়েট হলে, তখন ওই ব্যাপারে কি এটা হবে অ্যাপ্লিকেবল? আহ আমরা নর্মালি হচ্ছে গিয়ে যখন ডিমান্ড কার্ভ নিয়ে কথা বলি, আমরা হচ্ছে গিয়ে নর্মাল গুডস নিয়েই চিন্তা করি। মানে এখানে তো আসলে নর্মাল গুডস আর ইনফেরিয়র গুডস তো ইনকাম দিয়ে আসে, ইনকামটা তো আর আমরা এখানে মেজার করি না। তবে আমরা যখন তখন ওই বিষয়গুলো, ওই যে আদার্স থিংস রিমেইনিং সেম, ওই যে ওই জিনিসগুলোকে তো কনস্ট্যান্ট ধরে নেই। তো তারপর আমরা এইরকম বেসিক আন্ডারস্ট্যান্ডিং রাখি যে আমরা এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করছি যেটার সাথে প্রাইসের পজিটিভ মানে প্রাইসের রিলেশনশিপটা, যে ডিমান্ড যেটাকে বলে আসে, অর্থাৎ নর্মাল গুডস হিসেবে জিনিসগুলোকে ধরে নিই, যে প্রাইস মানে ইনকাম বাড়লে আমরা সাধারণত প্রোডাক্টটা বেশি কিনি এইভাবে। তো প্রাইস বাড়লেও আমরা এই প্রোডাক্টটা কিন্তু হচ্ছে গিয়ে ওই ওয়াইজে কিনবো, মানে এমন না যে বেশি কিনবো, এরকম হবে। মানে এখানে ইনকাম মানে নরমাল গুডস ইনফেরিয়র গুডস আনতে হলে আমাকে ইনকাম অ্যাডজাস্ট করতে হতো, এখানে তো ইনকাম অ্যাডজাস্টমেন্টের বিষয় আসে না। তবে আমরা রিলেশনশিপটাকে পজিটিভ ধরে রাখি। পজিটিভ বলতে বোঝাচ্ছি যে প্রাইস আর কোয়ান্টিটির সাথে ডিমান্ডের ক্ষেত্রে যে রিলেশনশিপটা, যে ইনভার্স রিলেশনশিপ, এটাতে ব্রেকডাউন হবে না, এটা বলতে চাচ্ছিলাম। সো এবার আসি বইয়ে যেটা দেখাতে চাচ্ছিলাম। তো বইয়ে আমাদের কিন্তু পুরো জিনিসটাকে আমি যেটাকে বলছেন সেটাকে এক্সপ্লেন করেছে। তো এখানে একই ভাবে যখন আমরা আপনার হচ্ছে গিয়ে ইনিশিয়ালি যখন মানে আমার প্রথম যখন আপনার হচ্ছে গিয়ে প্রাইস লেভেলটা P1 ছিল, তখন আমরা ইনিশিয়াল কনজিউমার সারপ্লাস হিসেবে যে স্টার এরিয়াটা যেটা আমি দেখানোর চেষ্টা করছি, এটা ছিল আমাদের ইনিশিয়াল কনজিউমার সারপ্লাস। যে আমি এখানেও আবার দেখালাম যে দিস ইজ আওয়ার ইনিশিয়াল কনজিউমার সারপ্লাস, যেটাকে আমি স্টার এরিয়া দিয়ে মার্ক করছি। এরপরে যেটা হলো যে আপনার হচ্ছে গিয়ে গভর্নমেন্ট প্রাইস লেভেল P1 থেকে P2 তে ফল করে গেল। সো P1 থেকে যখন P2 তে ফল করে গেল, তখন কিন্তু আমার হচ্ছে গিয়ে আপনি আমার কথা অনুযায়ী যদি আসি, তাহলে এখন এটাকে লাভ মার্ক দিয়ে দেখাচ্ছে। আপনি বলবেন যে ম্যাডাম আমার নতুন করে এতটুকু অংশ পুরোটা হচ্ছে গিয়ে কনজিউমার সারপ্লাসে অ্যাড হয়ে গেল, এই পুরো এরিয়াটা আমার এখন নিউ কনজিউমার সারপ্লাস। তো এখানে একটা কথা আছে। কথাটা কি, যে এখানে ওরা বলছে যে এখানে এক্সিস্টিং কাস্টমারের কিছু অংশ আছে আর বাকিটা হচ্ছে কি নিউ কাস্টমারের। আচ্ছা, এক্সিস্টিং কাস্টমারের অংশটা কি বলি, মানে যারা আগে থেকেই প্রোডাক্টটা কনজিউম করতো। তো ইনিশিয়ালি তো আমরা দেখতে পেলাম, ও এটা তো আঁকা সম্ভব না, অন্য কিছু দিয়ে ট্রাই করি। আচ্ছা, ইনিশিয়ালি তো আমরা দেখতে পাচ্ছিলাম যে আমি এটা ব্লু কালার দিলেও দেখা যায় না। আচ্ছা সরি, আমাকে একটু সময় দেন, আমি একটু ডিফারেন্ট একটা কালার ইউজ করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ম্যাম রেড ইউজ করতে পারেন। হ্যাঁ, রেডটা ইউজ করছি।
সো আমি যেটা হচ্ছিল যে ইনিশিয়ালি আমরা দেখতে পাচ্ছিলাম যে আমার যে এই এরিয়াটা যেটা ছিল এটা হচ্ছে গিয়ে আমার ইনিশিয়াল কনজিউমার সারপ্লাস ছিল, যেখানে আমার হচ্ছে কি প্রাইস লেভেল এবং হচ্ছে কি ডিমান্ড কার্ভের মধ্যে ডিফারেন্সটা প্রাইস লেভেল এবং ডিমান্ড কার্ভের মধ্যে ডিফারেন্সটা দেখাচ্ছিল। এরপরে হচ্ছে গিয়ে আমরা চলে গেলাম যে গভর্নমেন্ট প্রাইস কমাই দিল, প্রাইস কমিয়ে P2 তে নিয়ে আসলো। P2 তে যখন নিয়ে আসলো তখন দেখেন আমার কিন্তু এখন কনজিউমার সারপ্লাসটা হয়ে গেল হচ্ছে কি আমি সেই এরিয়াটাকে অ্যাডজাস্ট করছি, এই পুরো এরিয়াটা যে A, P2 and F। আমি যদি ইনিশিয়াল কাস্টমারদের দিয়ে চিন্তা করি তাহলে তাদের যখন হচ্ছে গিয়ে ইনিশিয়াল কাস্টমারদের দিয়ে যদি চিন্তা করি তখন তাদের যে হচ্ছে কনজিউমার সারপ্লাসটা ছিল সেই ক্ষেত্রে সেখান থেকে আমরা কোয়ান্টিটিটাকে কতটুকু পেয়েছিলাম, এই যে আমার যে 6Q1 যেটা সেটুকু ছিল। তো এখন যখন আমি যখন নতুন প্রাইস লেভেল পেলাম P2, তাহলে এই যে এতটুকু এরিয়াতে যে প্রাইস লেভেলটাকে আমি অ্যাডজাস্ট করছি, এই এরিয়াতে যখন আমি আসছি, আমি এটা একটু বাঁকা হয়ে গিয়েছিল, তো আমি হচ্ছে গিয়ে এই প্রাইস লেভেলটাতে পেলাম। তাহলে আমি যদি ইনিশিয়াল কাস্টমার যারা ওই যে প্রথমেই এই অংশটাকে বিলং করে সেখান থেকে যদি আসি তাহলে তাদের এরিয়া অফ ইন্টারেস্ট যেটুকু দেখতে পাচ্ছি, এই যে এখন যে অংশটাকে ড্র করে দিচ্ছে বারবার মার্ক করছে, এই অংশটা কি তাদের অংশ, তাদের মানে যে আমার যে ইনিশিয়াল যে কাস্টমার যারা ছিল তারা হচ্ছে গিয়ে তাদের হচ্ছে কি এডিশনাল যে কনজিউমার সারপ্লাস মানে আমার জন্য অতিরিক্ত যে আমি মনে হচ্ছে যে আমার প্রফিট হচ্ছে সেটা বাড়লো না। আর এই যে দেখেন তারপরে কিন্তু একটা ট্রায়াঙ্গেল এরিয়া বেড়েছে। এখন দেখেন যখনই কনজিউমার প্রাইস কমে গেল কনজিউমার সারপ্লাস কিন্তু বেড়ে গেল, এবং কনজিউমার সারপ্লাস বাড়ার সাথে সাথে আমার কোয়ান্টিটিটাও বাড়লো। কোয়ান্টিটি বাড়লে কি হবে, নতুন করে কিছু কাস্টমার এই প্রোডাক্টটা কিনতে যাবে না? এই যে নতুন করে যে কাস্টমাররা যে প্রোডাক্টটা কিনতে যাবে তাদেরও তো কিছু কনজিউমার সারপ্লাস আসবে। এই জন্য এখন যে আমি পিঙ্ক কালার যেটা আঁকছি, যে এরিয়াটাকে মার্ক করছি, এই এরিয়াটাকে আসলে বলে হচ্ছে কি দিস ইজ দ্য কনজিউমার সারপ্লাস ফর নিউ কাস্টমার। কারণ ইনিশিয়ালি কাস্টমারদের যে কোয়ান্টিটি ছিল সেই ওয়াইজে আমি যখন নেমে যাচ্ছি সেখান থেকে যে অংশটা পাচ্ছে সেটা হচ্ছে গিয়ে তাদের যে অতিরিক্ত যে কনজিউমার সারপ্লাস ছিল সেটা। আর কোয়ান্টিটি বাড়ার কারণে যে অতিরিক্ত যে কনজিউমার সারপ্লাস তৈরি হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে এটা মার্কেটে যে অ্যাডিশনাল কাস্টমার যারা অ্যাড হবে তাদের কাছে এই কনজিউমার সারপ্লাসের পোর্শনটা চলে যাবে। যেমন ধরেন ইয়েলোতে টি শার্টের সেল দেখে জাহিদ তো আগে থেকেই কিনতো, এটা দেখে সাইফও কিনতে গেল, তাহলে সাইফ এখন যে অতিরিক্ত যে কনজিউমার সারপ্লাসটা পাবে সেটাই পিঙ্ক এরিয়াতে আমরা বের করতে পারবো। বা জাহিদ অ্যাজ এ এক্সিস্টিং কাস্টমার যদি ইয়েলোতে সেল থাকে সেক্ষেত্রে যে সে যে তার যে কনজিউমার সারপ্লাসটা বাড়ছে সেটা কিন্তু যে রেড যে মার্ক এরিয়া আমি যেটাকে পেলাম সেখান থেকে আমি এটাকে ফাইন্ড আউট করব। আমি কি কিছুটা বোঝাতে পারছি? আচ্ছা, জি আবার ম্যাম। একটু বলি, ইনিশিয়াল কনজিউমার সারপ্লাস বলছি যে যখন আমরা জাস্ট মার্কেট প্রাইস এবং ডিমান্ড কার্ভের মধ্যে যে ডিফারেন্সটা পাচ্ছি সেখান থেকে আমরা ইনিশিয়াল কনজিউমার সারপ্লাস পাই। পরবর্তীতে যদি প্রাইসে চেঞ্জেস হয় এখানে যেমন প্রাইসটা কমে গেছে, গভর্নমেন্ট চেয়েছে প্রাইস কমাতে, সেক্ষেত্রে কিন্তু আমার কনজিউমার সারপ্লাসে চেঞ্জেস আসছে এবং দেখেছি যে কনজিউমার সারপ্লাস অবভিয়াসলি বেড়ে গেছে। কিন্তু এই কনজিউমার সারপ্লাস বাড়ার সাথে সাথে যেহেতু প্রাইস কমে গেছে নতুন করে কিছু কাস্টমার এই প্রোডাক্টটা পারচেস করতে চাচ্ছে, তো সেক্ষেত্রে তাদের কিন্তু হচ্ছে গিয়ে আপনার ওই যে নতুন করে যে কনজিউমার সারপ্লাস বাড়লো, যে আমি আচ্ছা নতুন করে যে কনজিউমার সারপ্লাস বাড়লো সেটা একটু স্ট্যাম্প দিয়ে দেখাচ্ছি আমি। নতুন করে যে কনজিউমার সারপ্লাসটা বাড়লো সেটাকে আমি হচ্ছে গিয়ে এই যে পুরো এরিয়াটাকে, যে এরিয়া যেটাকে ড্র করছি এটাকে দেখাচ্ছি। এই নতুন করে যে কনজিউমার সারপ্লাস বাড়লো এটা দুটো অংশে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে গিয়ে আপনার ইনিশিয়াল যে কাস্টমার যারা ছিল তাদের কাছে যায়, সেটা হচ্ছে কি তাদের কোয়ান্টিটি ওয়াইজ যদি আমি ডিভাইড করি তাহলে যে অংশটা পাবো সেটা ইনিশিয়াল কাস্টমারদের কাছে যায়। আর কোয়ান্টিটি যতটুকু বেড়েছে সেইটুকু বাড়ার জন্য যে আমার কনজিউমার সারপ্লাসে যে আমি পরিবর্তন পাই সেটা অবভিয়াসলি একটা ট্রায়াঙ্গেল এরিয়া দিয়ে দেখানো হয়, সেটা হচ্ছে গিয়ে আমি নিউ কাস্টমারদের জন্য যে কনজিউমার সারপ্লাস হলো সেটা আমরা মেনশন করে থাকি। ওকে, নাও লেটস টক অ্যাবাউট দ্য প্রোডিউসার সারপ্লাস। সো যখন আমি জাহিদের এক্সাম্পলটা দিচ্ছিলাম সবাই তো অনেক ভাবলেন যে হ্যাঁ জাহিদের কি মজা হলো, সে 1500 টাকার জিনিস মানে মনে মনে 1500 টাকা পে করতে চাচ্ছিল, সেখানে সে মাত্র 1200 টাকার প্রোডাক্টটা পে করলো। আমরা খুব খুশি হয়ে গেলাম না? এবার আসি প্রোডিউসার সারপ্লাস, অর্থাৎ ম্যাম আসলে ইয়োলোর কি অবস্থা সেই জায়গায় যাই। ইয়েলোর যেটা হলো, এই টি শার্টটা বানায় আনতে ইয়েলোর খরচ হয়েছে ধরে নিচ্ছি 200 টাকা, আসলে এরকমই হয়। তো ইয়েলো খরচ করছে আসলে 200 টাকা, মানে প্রোডাকশন কস্ট হচ্ছে 200 টাকা।
তারপরেও সে চিন্তা করেছে যে এটাকে আমি 1200 টাকায় বিক্রি করব। তাহলে ওর প্রোডাকশন কস্ট ছিল, ও বিক্রি করলো 1200 টাকায় আর ওর প্রোডাকশন কস্ট মাত্র 200 টাকা, তাহলে ওর প্রফিট কত হচ্ছে? 1000 টাকা না? 1000 টাকা অতিরিক্ত পেয়ে যাচ্ছে না? জি ম্যাম। মানে জি ম্যাম। প্রোডাকশন কস্ট এখানে যেটা বলছে মানে এই প্রাইসে সে সেল করলেও তার কোনো লস নাই, মানে এটা তো তার এই খরচে সে তৈরি করে নিয়েছে, মানে কোনো লস তো হচ্ছে না, মানে প্রোডাকশন কস্টের নিচে তো যাচ্ছে না, তার থেকে অতিরিক্ত তো মার্কেট প্রাইস তো আমার এখানে 1200 টাকা, তাহলে 1000 টাকা তার অতিরিক্ত লাভ হচ্ছে। তো ওই যে জাহিদ যেখানে মনে মনে ভাবছিল যে আমার 300 টাকা লাভ, এখানে কিন্তু আসলে কনজিউমার প্রডিউসার যে তার কিন্তু আসলে মনে মনে লাভ হচ্ছে 1000 টাকা। তো এই সেম ফিগারে যদি আমি সাপ্লাই কার্ভটাকে আনার চেষ্টা করতাম, একটু আমাকে সময় দেন, আমি এখানে এগুলো একটু মুছে টুছে সাপ্লাই কার্ভটাকে আনবো। আচ্ছা, পুরোটাই ক্লিন করে দিই, না ক্লিন জাহিদ ভাই করতে না ইচ্ছা করছে। কিনলেও জাহিদ ভাই মনে মনে খুশি হয়ে গেছে 300 টাকা লাভ করছে। হ্যাঁ আচ্ছা, আমি হচ্ছে এটা পুরোটা ক্লিন করে দিই, যদিও ইচ্ছা করছে না, অনেক সুন্দর একটা ছবি এঁকে ফেলেছিলাম। আচ্ছা, সো আমরা আবার হচ্ছে কি আবার একটা সাপ্লাই কার্ভ ড্র করবো, এবার আমরা হচ্ছে প্রোডিউসার সারপ্লাসে যাব। সো জাহিদ যেটা লাভ করেছে ওটা আসলে কিছুই লাভ না, ইয়েলো লাভই এখানে বেশি, সেটাই দেখানোর চেষ্টা করবো এখন। সো এখন হচ্ছে গিয়ে আমরা একটা সাপ্লাই কার্ভ আঁকার চেষ্টা করছি। তো আমরা জানি সাপ্লাই কার্ভ ইজ আপওয়ার্ড স্লোপিং কার্ভ, উপরের দিকে যায় এরকম একটা কার্ভ। তো আমি ধরে নিলাম যে ইকুইলিব্রিয়াম প্রাইস আগে যেটা ছিল সেটাই, যে ইকুইলিব্রিয়াম প্রাইস ছিল হচ্ছে কি 50 টাকা। সো এখন আমরা দেখবো এই 50 টাকায় আসলে প্রোডিউসার অ্যাজ এ ফ্রম দ্য প্রোডিউসার এন্ড ওনার আসলে কি লাভটা হচ্ছে সেটা দেখার চেষ্টা করবো। সো আমরা যখন সাপ্লাই কার্ভটা ড্র করি, এই সাপ্লাই কার্ভের প্রত্যেকটা পয়েন্ট আমাকে কি মেনশন করে? সাপ্লাই কার্ভের প্রত্যেকটা পয়েন্ট আমাকে মেনশন করে হচ্ছে গিয়ে ইয়ার প্রোডাকশন কস্ট, অর্থাৎ এই প্রোডাক্টটা তৈরি করতে আপনার যে খরচটা হচ্ছে সেটাই হচ্ছে গিয়ে সাপ্লাই কার্ভের প্রত্যেকটা পয়েন্ট থেকে বের করা যায়। সো যদি এমন হয় যে কোনো কারণে আচ্ছা, আমি কিন্তু সবাইকে রিকোয়েস্ট করেছি যে না আমার আইডিটা হচ্ছে চ্যাট বক্সে দিতে, যাতে অ্যাটেন্ডেন্সটা মিস না হয়। সো কোনো কারণে হচ্ছে গিয়ে যদি আচ্ছা কোয়ান্টিটি মনে 60 ছিল। আচ্ছা, সো আমরা যেটা দেখলাম যে সাপ্লাই কার্ভটা হচ্ছে গিয়ে আপওয়ার্ড স্লোপিং কার্ভ, এবং সেখান থেকে ইকুইলিব্রিয়াম প্রাইস আমরা পেয়েছিলাম 50 টাকা, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি পেয়েছিলাম হচ্ছে 60 ইউনিটস অফ প্রোডাক্ট। সো সাপ্লাই কার্ভের প্রত্যেকটা পয়েন্ট আমাকে কি দেখাবে? ডিমান্ড কার্ভে যেমন প্রত্যেকটা পয়েন্ট দেখাচ্ছিল ইউর উইলিংনেস টু পে ফর দ্য প্রোডাক্ট, তেমনি দ্য ইচ পয়েন্ট অফ সাপ্লাই কার্ভ উইল শো ইউ দ্য প্রোডাকশন কস্ট ফর দ্য প্রোডাক্ট। এই প্রোডাক্টটা তৈরি করতে যে আপনার যে খরচ হয়েছে, প্রোডাকশন কস্ট যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে এই সাপ্লাই কার্ভে ইচ পয়েন্ট থেকে আপনি ফাইন্ড আউট করে নিতে পারবেন। সো সাপ্লাই কার্ভে আমি দেখলাম হচ্ছে কি, তাহলে আমি যেমন এখানে একটা স্পটলাইটটা নিয়েছি, তার মানে কি এই পয়েন্টে আমার যে খরচটা হবে সেটা হচ্ছে গিয়ে সাপ্লাই, মানে এই খরচে আপনি যতটুকু সাপ্লাই দিতে যাবেন সেটা বের করতেন। যেমন এইখানে আমি যে ইকুইলিব্রিয়াম পয়েন্টটা পাচ্ছিলাম সেখানে 50 টাকা আমার প্রোডাকশন কস্ট ছিল, এই প্রোডাকশন কস্টে আপনি হচ্ছেন গিয়ে অ্যাটলিস্ট 660 ইউনিটস অফ প্রোডাক্ট আপনি সাপ্লাই দিতে চাবেন। তো ঠিক একইভাবে যখন প্রোডাকশন কস্ট মানে আরো যখন প্রাইসটা বাড়বে, ওই প্রোডাকশন কস্টে আপনি ঠিক ততটুকু পরিমাণ প্রোডাক্ট কিন্তু সাপ্লাই দিতে চাচ্ছেন। সো এখান থেকে আমরা আসলে কনজিউমার সারপ্লাস প্রোডিউসার সারপ্লাসটা কিভাবে বের করব? প্রোডিউসার সারপ্লাস হচ্ছে কি একইভাবে ইনিশিয়ালটা নিয়ে আমরা পিএস দিয়ে দেখাই। সো প্রোডিউসার সারপ্লাস হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন একই রকম মার্কেট প্রাইস এন্ড দা সাপ্লাই কার্ভ। সো এখানে প্রোডিউসার সারপ্লাস তাহলে কি হবে আমি একটু ড্র করেই দেখাচ্ছি। এখানে যখন আমি প্রোডিউসার সারপ্লাস দেখাতে যাব, প্রোডিউসার সারপ্লাসটা হবে হচ্ছে গিয়ে এই যে আমার এটা হচ্ছে আমার মার্কেট প্রাইস ছিল, এই মার্কেট প্রাইসের সাথে আমার যে মার্কেট প্রাইসটা ছিল সেই মার্কেট প্রাইসের সাথে যে সাপ্লাই কার্ভে যে ডিফারেন্সটা হবে, অর্থাৎ এই যে পুরো যে আবার একটা যে ট্রায়াঙ্গেল পাচ্ছি যেটাকে আমি আবার মার্ক করছি বারবার, এই ট্রায়াঙ্গেল এরিয়া পুরোটাই হচ্ছে গিয়ে আমার প্রোডিউসার সারপ্লাস। এখন আপনার একই রকম প্রশ্ন, ম্যাডাম দেখি তো বইয়ে কিভাবে দেখালো, আসেন চলেন বইয়েও দেখে আসি যে বইয়েও আসে প্রোডিউসার সারপ্লাসটাকে কিভাবে দেখাচ্ছে। সো দ্য সেম থিং, প্রোডিউসার সারপ্লাসে চলে গেলাম। বলছে দেখেন ডেফিনেশন বইয়ে কি বলছে যে producer surplus, the amount a seller is paid for a good minus the seller's cost of providing it, ওই যে ওটাকে বললাম যে cost of providing it মানে হচ্ছে cost of production, and the amount of seller is paid for a good মানে that means the market price. So যখন হচ্ছে গিয়ে আমি একটা প্রোডাক্ট নিব এবং সেই প্রোডাক্টের
আমি মার্কেট প্রাইসের সাথে তার যে ডিফারেন্সটা পাবো, মার্কেট প্রাইসের সাথে প্রোডাক্টের যে ডিফারেন্স, সাপ্লাই কার্ভের যে ডিফারেন্সটা আসবে সেটা হবে আমার হচ্ছে গিয়ে প্রোডিউসার সারপ্লাস। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে there is a upward sloping supply curve when the price level is P1, then ABC, here the ABC is the producer surplus. আমি এটাকে একটু ড্র করে দেখাচ্ছি। So here the ABC line is the producer surplus. So আমি যে এখানে যে অংশটাকে মার্ক করছি, that means the difference between the supply curve and market price, এই এরিয়াটাকে আমরা বলছি প্রোডিউসার সারপ্লাস। তো ঠিক একইভাবে ধরেন সাইফের মনে প্রশ্ন আসলো, তাহলে ম্যাডাম একটু আগে যে আমরা দেখলাম প্রাইস লেভেলে পরিবর্তন হলে কনজিউমার সারপ্লাসে পরিবর্তন হচ্ছে, প্রোডিউসার সারপ্লাসে কি পরিবর্তন? হ্যাঁ, অবশ্যই হতে পারে, কারণ গভর্নমেন্ট প্রোডিউসারদের ওয়েলফেয়ারের কথা চিন্তা করলো। সো তারা বললো যে প্রাইস লেভেল বাড়ায় দিব। প্রাইস লেভেল যদি বাড়ায় দেয় তাহলে প্রাইস লেভেল P1 থেকে P2 তে চলে গেল। তো ইনিশিয়ালি ওই প্রাইস লেভেল ওয়াইজ প্রোডিউসার সারপ্লাস ছিল এই যে এবিসি এরিয়া, তাই না? তো যখন প্রাইস লেভেলটা বাড়িয়ে দিল, এখন প্রাইস P1 থেকে P2 তে চলে গেল। তাহলে আমরা কি জানি প্রোডিউসার সারপ্লাস হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্রাইস এন্ড দ্য কোয়ান্টিটি। তাহলে আমার কি প্রাইস এন্ড দ্য সাপ্লাই কার্ভ, তাহলে এখন যে আমি গ্রিন কালার করলাম এটা কি আমার প্রোডিউসার সারপ্লাস হওয়া উচিত না? নতুন প্রোডিউসার সারপ্লাস। আচ্ছা বুঝিনি, আবার বলছি। গভর্নমেন্ট চাইলো প্রাইসটা বাড়াই দিতে, তাহলে গভর্নমেন্ট যখন প্রাইসটা বাড়াই দিল তাহলে ইকুইলিব্রিয়াম প্রাইস হয়ে গেল, আগে ছিল P1 এখন হয়ে গেল P2। তাহলে আমরা জানি যে প্রোডিউসার সারপ্লাস হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য মার্কেট প্রাইস এন্ড সাপ্লাই কার্ভ। তাহলে এখানে আমার সাপ্লাই কার্ভ তো এই যে রেড লাইনটা দেওয়াই আছে, তাহলে আমরা নতুন করে প্রাইস পেলাম হচ্ছে কি P2। তাহলে এই P2 এরিয়া এবং সাপ্লাই কার্ভের মধ্যে যে ডিফারেন্স, অর্থাৎ যে এরিয়াটা আমি পারবো, যেটাই হচ্ছে কি আমার প্রোডিউসার সারপ্লাস, যেটাকে আমি একটু স্ট্যাম্প দিয়ে দেখাচ্ছি, এই যে আমি যেটা মার্ক করছি যে এটা হচ্ছে কি আমার নতুন করে প্রোডিউসার সারপ্লাস অ্যারাইজ হলো। এবার আসে, আপনি কথা বলতে চান যে ম্যাডাম এক্সিস্টিং সাপ্লায়ারদের কথা একটু বলেন। হ্যাঁ অবশ্যই। তো এখন ধরেন মার্কেটে প্রাইস বেড়ে গেল, অ্যাজ এ সাপ্লায়ার আপনি কি করবেন? বেশি বেশি সাপ্লাই দেওয়ার কথা চিন্তা করবেন না? ইয়েস অর নো? ইয়েস ম্যাম। আচ্ছা, যদি বেশি বেশি সাপ্লাই দিতে চান, আপনার দেখা দেখি কি, ধরেন জাহিদ বেশি বেশি সাপ্লাই দিতে চাচ্ছে, ওর না দেখা দেখি কি আপনও কি সাপ্লাই দেওয়ার কথা চিন্তা করবে না যে আরে প্রোডাক্টের তো অনেক দাম, তাহলে আমিও বিজনেস শুরু করি? এখন যেটা হচ্ছে আমরা সবাই গণহারে উদ্যোক্তা হয়ে যাচ্ছি, কারণ কি বুঝি না, মার্কেট টার্কেট কিচ্ছু বুঝি না, কিন্তু দেখতেছি যে যে ও আল্লাহ ও অনলাইন বিজনেস করে অনেক প্রফিট করছে, সো উইদাউট এনি মার্কেট সার্ভে ওর কোনো কিছু করা ছিল না, মার্কেটে চলে আসি। সো দেখা গেল যে আমি ওই রকম উদ্যোক্তা হয়ে গেলাম হঠাৎ করে। তো উদ্যোক্তা হয়ে আমি যারা প্রিভিয়াস যারা উদ্যোক্তা ছিল, ধরেন জাহিদের মতো যারা ছিল, তার জন্য কি হচ্ছে, তার জন্য তো সে তো ইনিশিয়ালি যে Q1 পরিমাণ প্রোডাক্টই সে সাপ্লাই দিত, Q1 পরিমাণ প্রোডাক্ট সে সাপ্লাই দিত না, তো ইনিশিয়ালি তো সে সেখানেই ছিল। এখন ইনিশিয়ালি সে ওই পজিশনেই ছিল, এখন সেখান থেকে ও হচ্ছে গিয়ে তাহলে যদি প্রাইস বেড়েও যায়, ওর কনজিউমার সারপ্লাসটা কি, এই যে এখন পিঙ্ক যে এরিয়াটাকে আমি মেনশন করছি, প্রোডিউসার সারপ্লাসটা কি এতটুকুই বাড়বে? ও তো আগের মতোই আছে, জাস্ট প্রাইস বাড়ার জন্য ওর যে লাভ যেটা সেটা। আর এখন যে এরিয়াটাকে আমি মার্ক করছি অরেঞ্জ কালার দিয়ে, এই এরিয়াটা কি যে নতুন করে যারা মার্কেটে ওর দেখা দেখি এসে বিজনেস করতে গেল, তাদের জন্য যে অতিরিক্ত প্রোডিউসার সারপ্লাস সেটা। সো মেইনলি যেটা হয় যে যখন হচ্ছে গিয়ে একইভাবে প্রাইসে চেঞ্জেস আমি করছি, সেক্ষেত্রে অ্যাজ এ কনজিউমার, যেমন আমাদের হচ্ছে এক্সিস্টিং কনজিউমারদের জন্য কনজিউমার সারপ্লাস বাড়তো বা কমতো, মানে কনজিউমার সারপ্লাসে পরিবর্তন হতো, এবং নিউ কনজিউমার যারা তাদের জন্য কনজিউমার সারপ্লাস এটা পরিবর্তন আসতো। ঠিক একইভাবে ফর দ্য প্রোডিউসার সারপ্লাস when we change the prices, there is a effect for the initial producer and the new producer, এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে সাধারণত ইনিশিয়াল প্রোডিউসারদের মানে সারপ্লাসটাও বাড়ে, এবং নিউ প্রোডিউসার যারা যারা মার্কেটে এন্ট্রি করে তাদেরও কিন্তু একটা সারপ্লাস পোর্শন আমি খুঁজে পাই এখান থেকে। সো এবার আসি ম্যাডাম, এই যে এই ক্যালকুলেশন গুলো আসলে আমাকে কেন দেখালেন, আমাদের কেন দেখাইলেন সেটাই আসি। তো আমি বলছিলাম যে মার্কেট এফিসিয়েন্সি বলে একটা পজিশন আছে, যেখানে হচ্ছে গিয়ে কিনা যে এই যে কনজিউমার সারপ্লাস অর্থাৎ ভোক্তার দিক থেকেও আপনি স্যাটিসফাইড থাকবেন, আবার প্রোডিউসার সারপ্লাস অর্থাৎ প্রোডিউসার এন্ড থেকে আপনি স্যাটিসফাইড থাকবেন, এরকম একটা ব্যালেন্সিং পয়েন্ট আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি। এবং যখনই ব্যালেন্সিং পয়েন্টটা পেয়ে যাই, সে ব্যালেন্সিং পয়েন্টটাকে আমরা বলি হচ্ছে কি মার্কেট এফিসিয়েন্সি। মার্কেট এফিসিয়েন্সি কখন হয়? যখন হচ্ছে গিয়ে টোটাল সারপ্লাসটা আমার হচ্ছে গিয়ে
জাস্ট ভ্যালু টু মানে টোটাল সারপ্লাসটা যেটা হবে যে মানে আচ্ছা আসতেছে টোটাল সারপ্লাস, এটাকে আমি ইনিশিয়ালি এটাকে টিএস দিয়ে দেখাবো, মানে ইনিশিয়ালটা নিয়ে আমি দেখাচ্ছি, টিএস দিয়ে দেখাবো। টোটাল সারপ্লাস ইজ দ্য সাম অফ কনজিউমার সারপ্লাস প্লাস প্রোডিউসার সারপ্লাস, দুটাকে সাম করলে আমরা হচ্ছে কি টোটাল সারপ্লাসটা পাই। সো যদি এমন হয় যে টোটাল সারপ্লাসটা আমার হচ্ছে গিয়ে এমন যে যেই মানে কস্ট মানে কাস্টমারের কাছে এই প্রোডাক্টটার যে ভ্যালু এবং ঠিক একই দামে সাপ্লায়ারটাও সেই প্রোডাক্টটা সেল করতে যাচ্ছে, এই পজিশনে এসে পৌঁছায়, তখন আমি সেটাকে আমরা বলি সবচেয়ে এফিশিয়েন্ট টোটাল সারপ্লাস, এবং সেই যে পজিশনটাকে আমরা বলি মার্কেট এফিসিয়েন্সি। সেটাকে আমি একটা ইকুয়েশন দিয়ে দেখাতে পারি, তাহলে আপনাদের কাছে আরো ক্লিয়ার হবে। দেখেন, কনজিউমার সারপ্লাস বলতে আমরা কি বুঝতাম? কনজিউমার সারপ্লাস বলতে আমরা বুঝতাম হচ্ছে গিয়ে ইওর উইলিংনেস টু পে মাইনাস মার্কেট প্রাইস। আমি ওইটাই লিখছি যেটা আমরা বুঝি। ঠিক আছে, সো আপনার উইলিংনেস টু পে থেকে যদি আমি মাইনাস করতাম তাহলে আমি কনজিউমার সারপ্লাস পেয়ে যেতাম। ঠিক একইভাবে প্রোডিউসার সারপ্লাসটা আমরা ক্যালকুলেশন করলাম কি করে? প্রোডিউসার সারপ্লাসটা আমরা পেলাম হচ্ছে গিয়ে ঠিক একইভাবে প্রোডিউসার সারপ্লাসটা আমরা পেলাম হচ্ছে গিয়ে যে যখন হচ্ছে গিয়ে প্রোডিউসার সারপ্লাস এইভাবে পাচ্ছিলাম যে যদি আমার এমন হয় যে আমি যে মানে আমার যে মানে আমি যে মার্কেট প্রাইসটা পাচ্ছি এটার সাথে আমার সাপ্লাই কার্ভের যে ডিফারেন্স, সাপ্লাই কার্ভটা হচ্ছে আমার কস্ট টু দ্য সেলার বা আমার কস্ট অফ প্রোডাকশন, সেটা হচ্ছে গিয়ে আমার প্রোডিউসার সারপ্লাস ছিল। তাহলে ওখানে এটা কি ছিল? মার্কেট প্রাইস মার্কেট প্রাইস মাইনাস হচ্ছে গিয়ে কস্ট। ঠিক আছে, আমি জাস্ট কস্টটা বলছি, কস্ট টু সেলার। কস্ট টু সেলার বলতে বুঝেছি যে ওনার যে কস্টিং যেটা ছিল সেটা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমার যে মার্কেট প্রাইস যেটা ছিল দুটো কাটা চলে যাচ্ছে না যখন আমি কনজিউমার সারপ্লাস প্রোডিউসার সারপ্লাসটাকে প্লাস করে টোটাল সারপ্লাসের জন্য নিয়ে আসি, মানে পুরো সারপ্লাসটা। তাহলে কি মার্কেট প্রাইসে যে এখানে মাইনাস মার্কেট প্রাইস প্লাস মার্কেট প্রাইস, তাহলে দুটো কাটা চলে গেল না? এই দুটো কি কাটা চলে গেল না? কাটা চলে গেলে আমার বাকি অংশ কি থাকলো? উইলিংনেস টু পে মাইনাস কস্ট টু সেলার, এই দুটো অংশ বাকি থাকলো না? সো ইয়েস, টোটাল সারপ্লাস মিন্স value to the buyer, that means your willingness to pay minus cost to the seller. So আরো যদি এখান থেকে আমি উল্টো যাই তাহলে দেখা যাচ্ছে যে যখন value to the buyer and cost to the seller এই দুটোকে মাইনাস করলে ভ্যালুটা যখন জিরো হবে তখনই তো টোটাল সারপ্লাসটা আমার সর্বোচ্চ থাকা উচিত। অর্থাৎ ভ্যালু টু দ্য বায়ার মানে কি? আপনার উইলিংনেস টু পে। আর কস্ট টু দ্য সেলার মানে কি? সেলারের কস্টিং। তাহলে আমি যে টাকাটা খরচ করতে চাচ্ছি অ্যাজ এ কনজিউমার, এই ঠিক সেম খরচটা যদি একজন সেলারের আমাকে প্রোডাক্টটা দিতে লাগে তাহলে যে অংশটা সৃষ্টি হবে, মানে যে মার্কেটে যে একটা ব্যালেন্সিং সিস্টেম আসবে, সেটাকে আমরা এফিশিয়েন্ট মার্কেট বলছি। আচ্ছা, আবার বোঝাচ্ছি, মানে আমি বোঝাতে চাচ্ছিলাম এরকম যে আমি যদি অ্যাজ এ কনজিউমার আমি যে টাকাটা পে করতে যাচ্ছি ঠিক একই টাকাটা যদি মার্কেটে রিসোর্সটা অ্যালোকেট হওয়ার পরে, হ্যাঁ মার্কেটে যে রিসোর্সটা ছিল সেটা অ্যালোকেট হওয়ার পরে কস্ট, আমাদের সেলারে যে কস্টিং আছে সেই দুটাকে যদি সমান হয় তখন আমি এই পজিশনটাকে বলছি হচ্ছে টোটাল সারপ্লাস ইজ ইকুয়াল টু জিরো, এবং সেই পজিশনটাকে আমরা বলি হচ্ছে কি একটা এফিশিয়েন্ট মার্কেট, হ্যাঁ মার্কেট এফিসিয়েন্সি যেটাকে। এবং এই সিচুয়েশনটা তখনই হয় যখন হচ্ছে গিয়ে প্রোডাক্ট গুলো হচ্ছে আমার ওয়েল ডিস্ট্রিবিউট হয়, মানে প্রোডাক্টের আমার ডিস্ট্রিবিউশনটা একদম প্রপার থাকে। সো প্রোডাক্টের মানে রিসোর্সের ডিস্ট্রিবিউশনটা একদম প্রপার থাকে। সো রিসোর্সের ডিস্ট্রিবিউশনটা প্রপার থাকার কারণেই যেটা হয় যে ঠিক আমার হাতে ঠিক ততটুকুই টাকা আছে যে টাকা দিয়ে আমি প্রোডাক্টটা কিনতে যাচ্ছি, এবং এই ঠিক এতটুকু পরিমাণ টাকা খরচ করে সেলারের আসলে প্রোডাক্টটা তৈরি করতে খরচ হচ্ছে। সো দুজনেরই উইন উইন একটা সিচুয়েশন থাকে যে আমারও বেশি মানে আমাকে অতিরিক্ত ব্যয় করতে হচ্ছে না বা সেলারেরও অতিরিক্ত ব্যয় করতে হচ্ছে না। কিন্তু যখন হচ্ছে যে মার্কেট এফিসিয়েন্সি, যখন গভর্নমেন্ট এখানে ইন্টারভেনশন করে বা গভর্নমেন্ট কোনো কারণে বলে যে না এই প্রাইসটা মেনটেন করা যাবে না, তখনই ইমব্যালেন্সিং সিচুয়েশনটা ক্রিয়েট হয় এবং মার্কেট এফিসিয়েন্সিটা কিন্তু থাকা যায় না। সো এই জন্য হচ্ছে কি আমরা এটা একটা ছবির মাধ্যমে দেখবো। এই যে আমরা যে ইকুইলিব্রিয়াম পজিশনটাকে বলি, এই ইকুইলিব্রিয়াম পজিশনে আসলে যেটা হয়
যে কনজিউমার সারপ্লাসের সাইজটা ঠিক যতটুকু হয় প্রোডিউসার সারপ্লাসের সাইজটা ঠিক ততটুকু হয়, এবং এই দুটো ইকুয়াল থাকে বলে বিধায় এই জায়গাটাতেই আমরা সাধারণত মার্কেট অপারেশনে যাই, এবং এখানে এটাকে আমরা বলছি হচ্ছে কি এফিশিয়েন্ট মার্কেট, একটা ব্যালেন্সিং সিচুয়েশন। যখনই ব্যালেন্স থেকে আমি নেমে আসবো, ধরেন গভর্নমেন্ট প্রাইস লেভেল, সাপোজ গভর্নমেন্ট প্রাইস লেভেল বাড়াই দিতে চাইলো, আমি একটু ড্র করে দেখাচ্ছি, গভর্নমেন্ট প্রাইস লেভেল বাড়াই দিল, তো গভর্নমেন্ট যখন প্রাইস লেভেল বাড়াই দিল আপনাদের হিসেবেই দেখেন মনে হচ্ছে না যে ড্র করি, গভর্নমেন্ট প্রাইস লেভেল বাড়াই দিল, তো গভর্নমেন্ট যখনই প্রাইস লেভেল বাড়াই দিল আমার কাছে মনে হলো না যে এখন কনজিউমার সারপ্লাস যেহেতু ব্লু এরিয়া, দেখেন তো ওই ব্লু এরিয়াটার পরিমাণ কমে আসলো না, আর প্রোডিউসার সারপ্লাসটা আর একটু বাড়লো না, তো এই যে এই ঝামেলাগুলো কিন্তু তখন দেখা দিবে, তখন কিন্তু এটাকে এফিশিয়েন্ট মার্কেট আমি বলতে পারবো না। ওকে সাইফ হ্যান্ড রেজ করেছেন, বলুন। কি যেন জিজ্ঞাসা করতে লাগছিলাম, এরপর তো অনেকগুলো পড়াইছেন। মার্কেট এফিসিয়েন্সি আচ্ছা থেকে ম্যাম মনে পড়ছে, সেলার কস্ট। জি ম্যাম, সেলার কস্টে যে জিনিসটা, সেখানে কি একটা Cost of সেলার কি তার production প্রফিট বোঝায়। সহ একসাথে হিসেব করা হচ্ছে নাকি? হ্যাঁ, মানে আপনি তাহলে সেলার সাপ্লাই কার্ভের প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে কি সেটাতে এখানেই দেখাচ্ছে যে ওনার যে খরচটা আছে এবং খরচের সাথে তার আনুষঙ্গিক যে ব্যয় ওইটাকে আমরা প্রফিট হিসেবে ধরে নিচ্ছি, ওগুলো সহ যে দামে সে প্রোডাক্টটা আপনাকে দিতে চায় সেটাই সাপ্লাই কার্ভের প্রত্যেকটা পয়েন্ট থেকে পাচ্ছি। ঠিক একইভাবে ডিমান্ড কার্ভের প্রত্যেকটা পয়েন্ট থেকে উইলিংনেস টু পে বলতে বোঝাচ্ছে যে আনুষঙ্গিক আপনার সব সিচুয়েশন ধরে, যে আপনার ইনকাম, আপনার প্রেফারেন্স, আপনার টেস্ট, সবকিছু চিন্তা করে যে প্রাইসে আপনি প্রোডাক্টটা পারচেজ করতে চাচ্ছেন সেটাই হচ্ছে ইওর উইলিংনেস টু পে। ঠিক একইভাবে সাপ্লাই কার্ভের প্রত্যেকটা পয়েন্ট থেকে আমরা যেটা বুঝতে পারছি যে ওনার যে খরচ ছিল সেটা প্লাস হচ্ছে কি আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলোকে অ্যাডজাস্ট করে, যে টেকনোলজি, র ম্যাটেরিয়ালস প্রাইস, নাম্বার অফ সেলার ইন মার্কেট, প্রফিট, সব অ্যাডজাস্ট করে যে প্রাইসে উনি প্রোডাক্টটা সেল করতে যাচ্ছে সেটাই সাপ্লাই কার্ভের প্রত্যেকটা পয়েন্ট থেকে বের হয়। ঠিক আছে, বুঝাতে পেরেছি? ম্যাম আরেকটা করতে লাগছে। জি ম্যাম, হ্যাঁ এটা বলেন। এটা এটা ঠিক আছে ম্যাম, এটা বুঝতে পারছি। আচ্ছা, সো আর এই চ্যাপ্টার থেকে কিছু পড়াবো না আচ্ছা ম্যাম, মনে পড়লে আজকে। আবার। হ্যাঁ, আজকে একটু কষ্ট দেই, সেটা হচ্ছে কি আজকে যে টপিকটা বললাম এটা টোটালি নিউ কনসেপ্ট, আই নো এই ধরনের কি জিনিস নিয়ে আমরা সাধারণত পড়ি না, কনজিউমার বিহেভিয়ার নিয়ে সাধারণত আমরা পড়ি না, এটা কনজিউমার বিহেভিয়ারের পার্ট, হ্যাঁ কনজিউমার এন্ড প্রোডিউসার বিহেভিয়ারের পার্ট। সো আমি আজকে একটু রিকোয়েস্ট করব যে আজকে একটু বাসায় অবশ্যই চ্যাপ্টারটা রিড করতে হবে, আদারওয়াইজ জিনিসগুলো আমরা বুঝতে পারবো না। তো এখন আসি যে ম্যাডাম আপনি এখান থেকে প্রশ্ন করবেন, কারণ প্রথম দিনই বলে দিয়েছেন এখানে প্রশ্ন করার জায়গায় আমার দুইটা, কনজিউমার সারপ্লাস এন্ড প্রোডিউসার সারপ্লাস। এবং যদি কোশ্চেন না বুঝতে পারেন সেক্ষেত্রে আমি সবসময় সাজেস্ট করি যে বইয়ের শেষের দিকে চলে যাবেন এবং কি কনসেপ্টটা দেখবেন, এখানে আমরা কি কনসেপ্টই দেখতে পাচ্ছি, বড় কনসেপ্টই দুটো, কনজিউমার সারপ্লাস আর প্রোডিউসার সারপ্লাস। তো এখান থেকে নরমালি আমরা আমি প্রশ্ন যেটা করি, কনজিউমার সারপ্লাস কি, এটার এটার আপনার এক্সপ্লানেশন চাই, প্রোডিউসার সারপ্লাস কি আপনার আন্ডারস্ট্যান্ডিং থেকে প্রশ্ন করি। আর আরেকটা যদি একটু মানে হায়ার অর্ডার টাইপের কোশ্চেন করতে চাই তখন আমি বলি how the price effect on the consumer surplus or how the price effect on the producer surplus। তো তখন আপনি একটা প্রাইসে চেঞ্জ করে দেখাবেন যে প্রাইস চেঞ্জের কারণে যে প্রোডিউসার সারপ্লাসটা যে বাড়ছে, কারণ প্রাইস বাড়িয়ে দিলাম সো আমার প্রোডিউসার সারপ্লাস বাড়লো, এবং এক্সিস্টিং প্রোডিউসার যারা তাদের কতটুকু প্রোডিউসার সারপ্লাস বাড়লো, এবং ওইটা দেখে যে নিউ প্রোডিউসার যারা মার্কেটে এন্ট্রি করলো তাদের প্রোডিউসার সারপ্লাসটা কিভাবে চেঞ্জ হলো, এগুলো নিয়ে কিন্তু কথা বলতে পারি। ঠিক আছে, সো আজকে রেকর্ডেড ভার্সনটা যখন আমি দিয়ে দিব আপনার দুইটা কাজ থাকবে, একটা হচ্ছে কি বাসায় একটু নিজে স্টাডি করা, বাসায় নিজে স্টাডি করে রেকর্ডেড ভার্সনটা কাইন্ডলি আজকে একটু দেখতে হবে, অবশ্যই দেখতে হবে, এবং দেখে আপনি হচ্ছেন কি রেকর্ডেড ভার্সনের নিচে লিখবেন কমপ্লিটেড। আমি আজকে যখন রেকর্ডেড ভার্সন আপলোড করে দেবো আমি আপনাদের মেসেঞ্জার গ্রুপে ওটার হচ্ছে গিয়ে লিংকটা দিয়ে দিব। সো আজকেই দেখতে হবে এমন কোনো কথা নেই, আজকে যেহেতু ওয়েডনেসডে আমাদের নেক্সট ক্লাস হচ্ছে মানডেতে, এর আগে একদিন দেখে নিলেই হলো, কিন্তু এর আগে আজকে ক্লাসে যারা আছেন এই যে 23 জন ছিল, ফাইনালি 23 জনকে কিন্তু আমি অ্যাটেন্ডেন্সটা তারপরেই অ্যাডজাস্ট করবো, যে যখন আমি দেখবো 23টা কমেন্ট আসছে ওই আপনার ইউটিউবের ওখানে, এবং কমেন্টটা আপনি যদি আপনার এন্ড থেকে কোনো প্রবলেম না থাকে তাহলে আপনি লিখবেন কমপ্লিট, আর যদি দেখেন যে কোনো প্রবলেম আছে কাইন্ডলি সেই ক্ষেত্রে হচ্ছে কি কমেন্ট করবেন যে আপনার প্রবলেমটা কোথায় আছে, আপনি কোন জায়গাটা বুঝেননি। আচ্ছা, এবার আসি লাস্ট ক্লাস থেকে একটা প্রশ্ন আসছে আমার, লাস্ট ক্লাসে আমরা এফিসিয়েন্সি পড়েছিলাম এবং সেখানে আমাদের একজনের প্রবলেম আছে, উনি হচ্ছেন গিয়ে
যে কোশ্চেনটা করেছেন সেটা হচ্ছে যে উনি বুঝেন নাই যে, সরি আমি একটু দেখে বলছি কোশ্চেনটা। উনি ম্যাম হচ্ছেন কি পজিটিভ বুঝি নেগেটিভ নাই যে, হ্যাঁ বুঝিনি ম্যাডাম। ম্যাম, ডায়াগ্রামটা বুঝি নাই পজিটিভ আর নেগেটিভের। আচ্ছা আমি ইয়াতেই চলে যাচ্ছি, এলাস্টিসিটিতেই চলে যাচ্ছি, সরি কি বলি, এক্সটার্নালিটিসেই যাচ্ছি, চ্যাপ্টারটা দেখি অ্যান্সারটা করছি। একটু সময় দেন, আমি চ্যাপ্টারটা খুঁজে বের করি। সো এক্সটার্নালিটিস এ আমরা যেখানে ছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে দুই ধরনের এক্সটার্নালিটিস ছিল, একটা হচ্ছে পজিটিভ এক্সটার্নালিটিস আর নেগেটিভ এক্সটার্নালিটিস। এই যে এখানে ফিগারটা দেখে বুঝেন নাই, এই যে চেঞ্জ যেটা আসে বাড়ে জি কমে। ম্যাম। আচ্ছা, সো পজিটিভ এটা ছিল প্রথমটার এক্সাম্পল ছিল হচ্ছে কি নেগেটিভ এক্সটার্নালিটিস এর। সো নেগেটিভ এক্সটার্নালিটিস এ যেটা হয় যে, আমি একটু ফার্স্ট যাই তাহলে। নেগেটিভ এক্সটার্নালিটিস এ যেটা হয় যে আমরা এখানে দেখেছিলাম যে সাপ্লাই কার্ভ আপনার কি হিসেব করে, সাপ্লাই কার্ভ হিসাব করে হচ্ছে কি আপনার মানে কস্ট, তাই না? সাপ্লাই এখনো কিন্তু আমি এটাই বলছিলাম যে সাপ্লাইয়ের এন্ড থেকে যে খরচটা হবে সেটাই কিন্তু সাপ্লাই কার্ভ থেকে আসছে। একইভাবে ডিমান্ড কার্ভ থেকে আপনার উইলিংনেস টু পে, মানে আপনার যে ভ্যালু অ্যাড হচ্ছে, আপনার যে বেনিফিটস থাকছে সেটা আমি ডিমান্ড কার্ভ থেকে পাই। তো যখন নেগেটিভ এক্সটার্নালিটি থাকে তার মানে কি আপনি কিছুই করতেছেন না, তারপরে কি আপনার একটু খরচ বেড়ে গেল না? আপনি কিছুই করছেন না, আপনি কনসার্টে গান শুনে বিরক্ত হয়ে যাচ্ছেন, তাহলে কি আপনার একটু কস্ট বাড়লো না? আপনি কিছুই করছেন না, বুড়িগঙ্গার পানির জন্য আপনি হচ্ছেন গিয়ে আপনার আপনার মেন্টাল হেলথ খারাপ হয়ে যাচ্ছে বা আপনার ফিজিক্যাল হেলথ খারাপ হয়ে যাচ্ছে, এটা আপনার জন্য কস্ট না? So, এই কারণে যখন হয় যে যখন নেগেটিভ এক্সটার্নালিটি থাকে তখন সাপ্লাই কার্ভটা আপওয়ার্ডে শিফট করে, মানে সাপ্লাই একটু কমে যায়। কারণটা কি? কারণ এখানে শুধু সাপ্লাই না, মানে আপনার শুধু প্রাইভেট কস্ট না, এর সাথে আপনার অতিরিক্ত, আপনি কিছু না করে আপনার একটা অতিরিক্ত খরচ বের করতে হচ্ছে, যেটাকে আমরা এক্সটার্নাল কস্ট বলছি। সেই এক্সটার্নাল কস্টটা বের করতেছে, এই দুটোকে সাম করে দেখা যায় যে সাপ্লাই কার্ভটা একটু শিফট করে। এবং এই কারণে নেগেটিভ এক্সটার্নালিটি থাকলে আমাদের ডিমান্ডে কোনো পরিবর্তন আসে, কারণ আমার বেনিফিট তো কোনো চেঞ্জ হয় নাই, সাপ্লাই কমে গেছে। তো এই কারণে যেটা হয় যে যখন নেগেটিভ এক্সটার্নালিটি থাকে সাপ্লাইটা যেহেতু কমে যায়, সেই কারণে আবার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে আমরা সরে অপটিমাম পজিশনে চলে আসে, যেখানে আমার সাপ্লাইটা একটু কমে যায়। এবং হচ্ছে মানে যে এবং এটাই হচ্ছে নেগেটিভ এক্সটার্নালিটিস এর জন্য আমার এরকম ওভারঅল এফেক্ট দেখা, যে এই ক্ষেত্রে নেগেটিভ এক্সটার্নালিটি থাকলে মার্কেটে উৎপাদন কমে যাবে, উৎপাদনটা কমে আসবে। ঠিক একইভাবে পজিটিভ এক্সটার্নালিটিস এর ক্ষেত্রে বলছি যে পজিটিভ এক্সটার্নালিটিস থাকলে মার্কেটে উৎপাদন উল্টো বেড়ে যাবে। কিভাবে বাড়বে? ঠিক একই জিনিসে আসছি। পজিটিভ এক্সটার্নালিটিস মানে কি আপনি কিছু না করে বেনিফিটস পাচ্ছেন, তাহলে কি আপনার অলরেডি ডিমান্ড কার্ভে আপনার বেনিফিটস আমি ক্যালকুলেট করছি, তাহলে কিছু না করে আপনি বেনিফিটস পাচ্ছেন, তাহলে আরো একটু অতিরিক্ত বেনিফিটস পাচ্ছেন, তাহলে কি বেনিফিটস এর পরিমাণ বেড়ে গেল না? তাহলে বেনিফিটস এর পরিমাণ যদি বাড়ে, বেনিফিটস আমি ডিমান্ড কার্ভ থেকে পাই, তাহলে আমার আরো বেনিফিটস পাচ্ছে, তাহলে ডিমান্ড কার্ভটা কি বাড়বে না, মানে আপওয়ার্ডে শিফট করবে না, মানে ইনক্রিজ করবে না? সেই জন্য এখানে আমরা দেখলাম ডিমান্ড কার্ভ ইনক্রিজ করলো এবং আগে যে কোয়ান্টিটি ছিল কিউ মার্কেট যেটা, সেখান থেকে নতুন কোয়ান্টিটি বেড়ে গেল। সো ইটস আ কমন সেন্স যখন পজিটিভ, সাপ্লাই সেম থাকবে। হ্যাঁ সাপ্লাই সেম থাকবে। আচ্ছা, পজিটিভ এক্সটার্নালিটিসে কেন সাপ্লাই সেম থাকছে? আপনার তো বেনিফিট বাড়ছে, ধরেন আপনি কনসার্টে গান শুনে মনে মনে খুব খুশি হচ্ছেন, ইট ডাজন্ট মিন দ্যাট যে ওই কনসার্ট যারা চালাচ্ছে ওদের জন্য তো খরচ, ওদের কি খরচ বাড়লো আপনি গান শুনে মজা পেলে? না ম্যাম। তাহলে তো সাপ্লাই অ্যাজ ইট ইজ আছে, মানে সাপ্লাই কার্ভে ওদের খরচ যেটা সেটা তো অ্যাজ ইট ইজ আছে, কিন্তু আপনার বেনিফিটস বাড়ছে। সো এটার কারণে আমি এখানে সোসাইটি বেসিসে চিন্তা করছি। তো আপনি দেখা গেল আপনার মন ভালো থাকলো, আপনি বেশি কাজে মনোযোগ দিলেন, আপনার পড়াশোনা ভালো হলো, আপনি সমাজে অবদান রাখতে পারলেন, সো ওভারঅল ইকোনমিতে একটা পজিটিভ ইম্প্যাক্ট থাকে, যেটাকে কোয়ান্টিটি দিয়ে দেখাচ্ছে যে কোয়ান্টিটিটা বাড়ে। ঠিক একইভাবে যখন নেগেটিভ এক্সটার্নালিটি থাকে তখন ইকোনমিতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, যে কারণে আমার কোয়ান্টিটিটা কমে আসে, সেটাই দেখানোর চেষ্টা করেছি। বুঝতে পারছি ম্যাম। আচ্ছা, না বুঝলেও আমি আবার একটু বলি, মানে মেইন কথা এখানে ওভারঅল ইকোনমিক সিনারিওটা বলেছে, আপনার পার্সোনাল বেসিসে না, জাস্ট হচ্ছে কি বোঝানোর জন্য সাপ্লাই কার্ভটা বা ডিমান্ড কার্ভকে ওই যে বলেছে যে প্রাইভেট কস্ট বা প্রাইভেট ভ্যালু। প্রাইভেট কস্ট বলেছে যে সাপ্লাই দিয়ে সাধারণত আমি সাপ্লাই কার্ভ থেকে আমার নিজের খরচটা বুঝি, আর ডিমান্ড কার্ভ থেকে আমি নিজে যে বেনিফিটসটা পাচ্ছি সেটা বুঝি। যখন আবার আসে নেগেটিভ এক্সটার্নালিটিস, মানে কি আমি কিছুই না করে নেগেটিভলি এফেক্টেড হচ্ছে, দ্যাটস মাই নেগেটিভ এক্সটার্নালিটিস। তাহলে নেগেটিভ এক্সটার্নালিটিস যদি আসে, which means আমি আমার হচ্ছে গিয়ে যে আমি কিছুই করলাম না কিন্তু আমার অতিরিক্ত খরচ বেড়ে গেল, তাহলে আমার অতিরিক্ত খরচ বাড়লো মানে সাপ্লাই
আমরা কি জানি খরচ বাড়লে কি আমি সাপ্লাই বেশি দিব? সাপ্লাই তো কমে যাওয়ার কথা, তাহলে এই জন্য সাপ্লাই কার্ভটা লেফট ওয়ার্ডে চলে গেল, তাহলে সাপ্লাই কমে গেলে আমি এখানেও দেখতে পেলাম যে আমার ওভারঅল ইকোনমিতেও কিন্তু সাপ্লাই কমে আসছে। এখানে ডিমান্ডটা কিভাবে সেম থাকে? আচ্ছা ডিমান্ডটা সেম আছে, কারণ হচ্ছে গিয়ে ধরেন ওই যে বললাম কনসার্ট হচ্ছে, কনসার্টে গান বাজনা হচ্ছে, সেটার জন্য আপনি ঘুমাতে পারছেন না রাতে, তো কনসার্ট যারা এনজয় করতে গেছে তাদের কি কোনো সমস্যা আছে? মানে ওই কনসার্ট থেকে যারা বেনিফিট পাচ্ছে সেখানে কি কোনো সমস্যা আছে? না ম্যাম। তাহলে তো ডিমান্ড সেমই আছে। এখন আপনি তো এখানে ইকোনমিক অ্যাক্টিভিটির সাথে সরাসরি ইনভলভ না, অ্যাজ এ বাইস্ট্যান্ডার আপনি হিসেব করছেন, ওখানে এই জন্য ডিমান্ডের কোনো পরিবর্তন হচ্ছে না। ঠিক একইভাবে পজিটিভ এক্সটার্নালিটিসও আমার কিন্তু সাপ্লাই কোনো পরিবর্তন, কারণ হচ্ছে যারা কাজ করতেছে ওদের তো সাপ্লাই অ্যাজ ইট ইজ আছেই, কিন্তু আপনি অ্যাজ এ পার্সন আপনার বেনিফিটস বেড়ে যাচ্ছে, তখন আপনার কথাটা হিসেব করছে। ওকে, সো তারপরেও যদি আবার প্রবলেম থাকে আমি নেক্সট ক্লাসে আবারও বিষয়টা নিয়ে আলোচনা করব। আর আজকের ক্লাস থেকে যেটা নিয়ে আলোচনা করলাম এটার উপরে যদি কোনো প্রবলেম থাকে একটু আগে একটু রিকোয়েস্ট করে রেকর্ডেড ভার্সনটা একবার একটু দেখে নেবেন এবং একটু বইটা পড়বেন, যেহেতু ইটস এ নিউ টপিক, সো দ্যাট কোনো প্রবলেম থাকলে নেক্সট ম্যাম ক্লাসে আমি আমার এটা নিয়ে কোশ্চেন আলোচনা কি করব। আজকের ক্লাসের রেকর্ডেড ভার্সনে কমেন্ট করব ইউটিউবে? হ্যাঁ, আজকের ক্লাসে রেকর্ডেড ভার্সনে কমেন্ট করব, এটা প্রত্যেকটা ক্লাসের জন্যই আমি আসলে রিকোয়েস্ট করব করতে। তারপরেও আজকের ক্লাসটা স্পেসিফিকলি বলেই দিলাম আজকে এটা আপনাদের টাস্ক, যে রেকর্ডেড ভার্সনটা দেখতেও হবে এবং একটু বইটা পড়তে হবে। পড়ে কোনো কমেন্ট থাকলে মানে কোনো প্রবলেম থাকলে এটা কমেন্টস বক্সে লিখবেন, না থাকলে লিখবেন কমপ্লিটলি, যে কমপ্লিটলি লিখবে আমি বুঝে নিব তার কোনো প্রবলেম নেই। তো সেই ক্ষেত্রে এটাও হতে পারে, ধরেন আমি দেখলাম যে কেয়া কোনো কমেন্ট করছে কমপ্লিটে, তাহলে ধরেন সাইফের একটা প্রবলেম আছে, না আমি কেয়া করবো, তাহলে আপনি অ্যান্সার দেন, আপনি তো বলেছেন প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে, সো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে, এন্ড সবাই ভালো থাকেন। আমি রাসেল শিখ একটু কথা ছিল ম্যাম। আচ্ছা রাসেল আপনার হচ্ছে, আচ্ছা রাসেল সহ রাসেল এন্ড হচ্ছে কি মেহেদি এন্ড আলী, আপনাদের হচ্ছে তিনজনের দুইজনের হচ্ছে ফার্স্ট ক্লাস টেস্টটা মিস গেছে, আর রাসেলের হচ্ছে সেকেন্ড ক্লাস টেস্টটা। আমি আপনাদেরকে ফ্রাইডে ম্যাম 3টার আমার সময়, দুইটাই গেছে ম্যাম। ফ্রাইডে 3টার সময় হচ্ছে গিয়ে আপনাদের আমি একটা মেকআপ ক্লাস টেস্ট নিব। আকিবের এখানে কোনো মেকআপ আসবে না, বিকজ আকিবের কোনো জেনুইন রিজন নাই। সো মেহেদি এন্ড আলীর জন্য হচ্ছে ফার্স্ট ক্লাস টেস্টের মেকআপ একটা আমি এক্সাম ওই যে যেভাবে গুগল ক্লাসরুমে আমি অ্যাসাইন করে দিয়েছিলাম সেভাবে আসবে। আর রাসেলের আপনার হচ্ছে কি সেকেন্ড ক্লাস টেস্টে, রাসেলের আমি বলে দিই সেকেন্ড ক্লাস টেস্টে আমি কোনো মেকআপ নিতাম না, একদম অনেস্টলি বলছি, আমি রাসেলের ম্যাম আমার রিজনটা জানি, প্রবলেম এটা নিয়ে আছে ম্যাম। আলোচনা করছি না, আমি রাসেলের রিজনটা জানি এই কারণে আমি এটা অ্যাকসেপ্ট করব। ওকে আমি তো আজকে আপনাকে কল দিব ম্যাম। আমি মেকআপের ক্ষেত্রে যে কম্পেনসেশনটা করি টাইম কম্পেনসেশন, যেটা ফার্স্ট ক্লাস টেস্টে মেকআপ নিতে যে এটা কিন্তু আমি ফেস করেছি, যেই টাইমিং দিব ওই টাইমিং এর মধ্যে যদি আপলোড না করতে পারেন তাহলে আমি আমি কপি চেক করব না। ম্যাম তো আমি আমারটা আমি মানে বলে দিই, সেকেন্ড আমি ক্লাস একটু টেস্ট। বলে দিই আপনার ওকে সেকেন্ড ক্লাস টেস্ট হবে, এই আপনার জন্য কম্পেনসেশন এইটাই, আর কিছু না। ওকে আমি কোনো মার্কসে মানে নালে কিন্তু আমি বলতাম ঠিক আছে আমি আউট অফ 8 মার্কিং করব বা আউট অফ 7 মার্কিং করব, কিন্তু সেটাতে যাচ্ছি না, আমি বলেছি আউট অফ 10ই মার্কিং করব। বাট আপনি যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে যে টাইমিং যেটা দেন, ধরেন যদি 50 মিনিটস টাইম দিয়ে আপনি যখনই দেখবেন 45 মিনিটস হচ্ছে সাথে সাথে ফাইল আপলোড করে দিবেন গুগল ক্লাসরুমে, আর ওই রিস্ক নিতে যাবেন না। ওকে 1 মিনিট আছে তখন দিতে গেলাম, তখন এই যে যদি আমি দেখি সাবমিশন লেট, নামের পাশে সাবমিশন লেট আসা মানে বুঝবেন যে শেষ, আমি শেষ, ওকে আমার কোনো অ্যাটেন্ডেন্স নেই, মানে আমার কোনো মার্কস নেই, এটুকু মনে রাখবো। ম্যাম আমার ব্যাপারটা দেখেন না প্লিজ ম্যাম। ঠিক আছে, ওকে, সি ইউ অন নেক্সট ক্লাস, সবাই ভালো থাকবেন। আচ্ছা ম্যাম ম্যাম হ্যালো ম্যাম।